আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। তো তোমরা ইতিমধ্যেই অনেকে যুক্ত হয়ে গেছে, এবং যারা যুক্ত হও নাই তাদেরকে একটু করে মেনশন করে দাও, তোমাদের বন্ধুবান্ধব যারা তোমাদের সাথে এই কোর্সে যুক্ত আছে। তো তোমাদের ইতিমধ্যে যারা যুক্ত হয়েছে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আবারও ওয়েলকাম করছি। তোমাদের মধ্যে একটা দুশ্চিন্তা এখন রয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে একটা প্যারার মধ্যে আসো, যে অ্যাসাইনমেন্ট দেওয়াটা নিয়ে। সেটা আমি তোমাদেরকে বলতে পারি এইভাবে, যে আমাদের টার্গেট কিন্তু অ্যাসাইনমেন্টে দেওয়া না, আমাদের টার্গেট কিন্তু এইচএসসিতে ভালো, শুধু এসএসসিতে ভালো রেজাল্ট করা না। আমাদের এমনিতে টার্গেট হচ্ছে আমরা একটা ভালো জায়গায় চান্স পাবো বা পড়বো। হ্যাঁ, আলটিমেটলি দেখো, এইচএসসি পরীক্ষা না না দিলেও কিন্তু এখন এ প্লাস পাওয়া যায়, যায় না? যায়। তো এটা আমাদের মূল বিষয় না। যেমন গত 2020 সালে পরীক্ষা না দিয়েও কিন্তু অনেকেই এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, কিন্তু আলটিমেটলি ওই এ প্লাসটা দিয়ে কিছুই করতে পারছে না, তাই না? বা কিছু এরকম আছে না অনেকেই, যে গোল্ডেন প্লাস পেয়েছে অটো পাসের মাধ্যমে, কিন্তু কোথাও চান্স হয় নাই। তো এই জিনিসটা একটু তোমাদেরকে একটু বোঝা উচিত, বা বুঝতে যত তাড়াতাড়ি বুঝবে এই বিষয়গুলো তোমার জন্য তত বেশি সহজ হয়ে যাবে, বা তোমার কাজগুলো বা তুমি যা করতেছো বা যা করা উচিত সেটা বুঝে যাওয়ার কথা। যদি এতটুকু জিনিস বুঝো, আমি যদি সংক্ষিপ্তভাবে যদি আবারও বলি, তোমাদের টার্গেট হওয়া উচিত বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া। এখন কথা হচ্ছে যে স্যার আমরা এইচএসসি না দিয়ে এটা কেন নিব? হ্যাঁ, তুমি যদি মেডিকেলের জন্য বায়োলজিটা পড়ো, তাহলে তোমার আর কোনো কিছু জায়গায় তুমি আটকাবা না। যদি পড়ার মতো বায়োলজিটা পড়তে পারো, তাহলে সব জায়গায় তুমি বায়োলজি ভালো করবা। ঠিক আছে? তুমি এইচএসসি তো ডেফিনেটলি ভালো করবা। তুমি যদি ধরো তুমি বুয়েটে তোমার পড়ার ইচ্ছা, আর তুমি যদি ওই বুয়েটের অ্যাডমিশনকে মাথায় রেখে তুমি যদি ম্যাথগুলো করা শুরু করো, তাহলে এইচএসসি পরীক্ষায় তুমি অটোমেটিক এমনিতেই গোল্ডেন প্লাস পাবা। তো এই জন্য বলি, তোমাদেরকে যে টার্গেট নিয়ে পড়ো। এখন কথা হচ্ছে অ্যাসাইনমেন্ট এগুলো অ্যাসাইনমেন্ট যেটা দিতে হবে দিয়ে দাও, এটা নিয়ে এত বেশি করার দরকার নাই। আমি অ্যাসাইনমেন্ট নিয়ে কখনো লাইভে আসি নাই, কারণ আমি কখনো এইচএসসিকেও আমি প্রায়োরিটি দিই নাই। সেখানে অ্যাসাইনমেন্ট আমার কাছে নগণ্যই একটা বিষয়। তো যেটা আমাকে দিতে হবে সেটা কোনোরকমভাবে আমরা দিয়ে দিব। হ্যাঁ, যতটুকু সম্ভব সুন্দর করে দিব, এতটুকুই থাক। এখন এটা আমি একভাবে লিখলাম, তারপর কাটলাম, তারপর আবার ঠিক করলাম, বন্ধুরটা এভাবে দিছে, আমারটা এভাবে দিছে, এত দরকার নেই তো বাবা। অ্যাসাইনমেন্ট থেকে কয় নাম্বার আসবে? 5-10 নাম্বারের জন্য তুমি, হ্যাঁ 5-10 নাম্বার যদি কাউন্ট করে সেটাও অনেক, কিন্তু তুমি যদি বেসিক্যালি তুমি জিনিসটা হচ্ছে যে এটা যেভাবে করা উচিত সেটা করে ফেলবা। সেটা বই দেখে হোক আর যেভাবেই হোক, বন্ধুটা কপি করেই হোক, করে ফেলবা। হ্যাঁ, যে বই ঠিক আছে কিনা একটু দেখে নিবা, কিন্তু এটা যেটা করা সেটা করবা। কিন্তু অ্যাসাইনমেন্ট নিয়ে যদি পড়ে থাকো সারা বছর, তো তুমি পুরো চ্যাপ্টারটা বা তুমি চ্যাপ্টারগুলো কীভাবে পড়বা, কখন পড়বা, তুমি তাহলে অ্যাডমিশনের জন্য কীভাবে নিজেকে প্রিপেয়ার করবা? তো অ্যাসাইনমেন্ট করতে করতে তোমার পুরো বছর, এইচএসসি 22 আসো তোমরা, তোমাদের যদি পুরো সময়টা নষ্ট হয়ে যায়, আলটিমেটলি তোমাদের নিজেদেরকে গোছানোর সময় পাবা না। তো যেমন তোমাদেরকে আগে বলি, আমরা যেমন আগে প্র্যাকটিক্যাল করতাম, প্র্যাকটিক্যাল খাতা লিখতাম, অন কাইন্ড অফ এটা ওই রকমই ধরে নাও। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে কথা। আমরা আর সময় না বাড়াই। হ্যাঁ হ্যাঁ, একদম কপি পেস্ট, অবশ্যই কপি পেস্ট করবা। বিভিন্ন জায়গায় স্যাররা ক্লাস নিচ্ছে না, এই অ্যাসাইনমেন্টের উপর ফ্রি ক্লাস নিচ্ছে। তো এটা কেন নিচ্ছে? এটা হচ্ছে যে তুমি ওনাদেরটা দেখতেছো না, বা তোমার বন্ধুটা তুমি দেখতেছো না, অবশ্যই কপি পেস্ট করবা। এখন এটা তোমাকে তো আর ওইভাবে এটা বুঝতে হবে। হ্যাঁ, মানে তুমি যত তাড়াতাড়ি বুঝবা, তোমার জন্য জিনিসগুলো তত বেশি সহজ হবে। হ্যাঁ, যাই হোক, আচ্ছা ঠিক আছে। আমরা এখন কথা হচ্ছে আমরা চলে আসি, সব কিছু ঠিকঠাক আছে মনে হয়, তাই না? সব কিছু ঠিকঠাক আছে। ওকে, আচ্ছা, সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। তো আমরা হাইড্রাটা আমি যেভাবে পড়াচ্ছি, লাইন বাই লাইন পড়ার চেষ্টা করি। মাঝখানে একটা ঈদের গ্যাপ ছিল, এখন আমার নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল। দেখি আজকে বেশ কয়েকটা জিনিস আমরা সহজে শিখতে পারি কিনা। তাহলে দেখো, তোমরা যারা হাইড্রার আগের লেকচারগুলো যদি না করে থাকো, আচ্ছা আমি ক্যাপশনটা দিয়ে দিই, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমাকে একটু টাইম দাও, আমি ক্যাপশনটা অ্যাড করে দিই। তো তো দেখো, আমার আগের ক্লাসে যদি কেউ না করে থাকো, লেকচার 1 এবং লেকচার 2 যদি কারো ইনকমপ্লিট থাকে, তোমাদেরকে বলবো সিরিয়ালি লেকচার 1 এবং লেকচার 2টা করে নিবা। আজকে হচ্ছে লেকচার 3। আজকে আমরা জানবো যে হাইড্রার বিভিন্ন কোষের বর্ণনা। হ্যাঁ, আচ্ছা, নর্মালি একটু চিন্তা করো, এটা হচ্ছে, ধরো আমি একটু ধারণা তোমাদেরকে দিচ্ছি। ধরো এটা যদি হাইড্রা হয়ে থাকে, একটু বেসিক, এটা একদম, এটা যদি হাইড্রা হয়ে থাকে, খেয়াল করো,
এটা যদি হাইড্রা হয়ে থাকে, এখন হাইড্রাটাকে একটু বড় করেই রাখছি কারণ একটু বোঝানোর জন্য। হাইড্রাটাকে যদি এভাবে কাটা হয় তাহলে এদের মধ্যে দুইটা কোষের স্তর দেখা যাবে, একটা হচ্ছে বাইরের দিকে, একটা হচ্ছে কি বাইরের দিকে কিছু কোষ থাকবে, হ্যাঁ, আর একটা হচ্ছে ভেতরের দিকে কিছু কোষ থাকবে। তো এই বাইরের কোষগুলোকে আমরা বলবো, হ্যাঁ, বাইরের কোষগুলোকে বলবো আমরা অ্যাপিডার্মিস, এটা সার্কেল। তো বাইরেরগুলোকে অ্যাপিডার্মিস বলবো, ভিতরেরগুলোকে আমরা বলবো গ্যাস্ট্রোডার্মিস, তাই তো। এখন কথা হচ্ছে এই যে অ্যাপিডার্মিসের যে কোষগুলো থাকবে, একটু দেখো, একটু খেয়াল করো যে অ্যাপিডার্মিসের যে কোষগুলো থাকবে, ওই অ্যাপিডার্মিসের কোষগুলো হচ্ছে, অ্যাপিডার্মিসের কোষগুলো কত রকমের? 7 রকমের কোষ। অ্যাপিডার্মিসের 7 রকমের কোষ থাকে, আর গ্যাস্ট্রোডার্মিসে কয় রকমের কোষ থাকে? 5 রকমের কোষ থাকে। এখন মজার বিষয় হচ্ছে এখানকার 5টা, আর এখান থেকে আমি যদি এটাকে ভাঙি 5 + 2, এখানকার 5টা, এখানের 5টা আর এখানের 5টা নামে মিল আছে, নামে মিল। ওই 5টা আমরা একসাথে করে ফেলবো। ওই 5টা কোষকে আমরা এইভাবে মনে রাখতে বলছিলাম মিংস, MINGS, মিংস। প্রত্যেকটা কোষের ইংলিশ নামের প্রথম অক্ষর দিয়ে আমরা মনে রাখতে পারি মিংস। তাই এখানকার 5টা কোষ আর এখানকার 5টা কোষ নামে একরকম, তাই আমরা পাশাপাশি করে আমরা শিখবো। তাহলে আমরা কি শিখবো? প্রথমে আমরা আজকের পড়াটাই হচ্ছে আমাদের এই যে এখান থেকে 5টা কোষ, যে এখান থেকে 5টা কোষ মানে এখান থেকে বলতে কোনটা? অ্যাপিডার্মিসের 5টা কোষ, অ্যাপিডার্মিসের 5টা কোষের বর্ণনা শিখব। আর ভিতরের যে 5টা কোষ রয়েছে গ্যাস্ট্রোডার্মিস, ভিতরেরটাকে আমরা কি বলবো? গ্যাস্ট্রোডার্মিস, হ্যাঁ, গ্যাস্ট্রোডার্মিস। ভিতরের স্তরটাকে আমরা কি বলবো? যে আমি কালো করে লিখছি, হ্যাঁ, তো দেখো বাইরেরটাকে আমি লাল দিয়ে লিখছি বোঝার জন্য, লাল কালি দিয়ে লিখছি। তো বাইরের স্তরটার নাম হচ্ছে অ্যাপিডার্মিস। এখানে টোটাল 7 রকমের কোষ থাকে, তার মধ্যে 5 রকমের কোষ আমরা আলাদা করলাম। এবং ওই ভিতরের স্তরটার নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। তো গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো এখানেও 5 রকমের কোষ আছে। তো এখানকার 5 এখানকার 5 একরকম, নামে একরকম। ওই 5টা এখানকার 5টা অ্যাপিডার্মিসের 5টা কোষ, গ্যাস্ট্রোডার্মিসের 5টা কোষ আমরা একসাথে করে পার্থক্য আকারে শিখব, ঠিক আছে? তো তোমরা বুঝতেই পারছো এখানে তাহলে যেমন মিংস দিয়ে তোমরা যারা ক্লাসগুলো করেছো নিশ্চয়ই জানো, এম দিয়ে হচ্ছে মাসকুলার এপিথেলিয়াল বা পেশী আবরণী কোষ। তাহলে এই মাসকুলার এপিথেলিয়ালটা এখানেও আছে, এখানেও আছে, ঠিক আছে? তাহলে আমরা এভাবে প্রথমে আমরা অ্যাপিডার্মিসের মাসকুলার এপিথেলিয়াল কেমন হয়, গ্যাস্ট্রোডার্মিসের এম দিয়ে হচ্ছে মাসকুলার এপিথেলিয়াল, তাহলে অ্যাপিডার্মিসের মাসকুলার এপিথেলিয়াল কেমন, গ্যাস্ট্রোডার্মিসের মাসকুলার এপিথেলিয়াল কেমন, সেটা আমরা শিখব। তারপর আমরা শিখব অ্যাপিডার্মিসের ইন্টারস্টিশিয়াল কেমন, গ্যাস্ট্রোডার্মিসের ইন্টারস্টিশিয়াল কেমন, তারপর সেটা শিখব। এইভাবে এখান থেকে 5টা, এখান থেকে 5টা, এভাবে আমরা শিখব। ক্লিয়ার? আচ্ছা, 5টা এইভাবে আমরা শিখে নিব। এখন আমরা চলে আসি, আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা এখান থেকে আমরা মানে বুঝতে পারছো তো কথাটা, যে এখান থেকে মাসকুলার এপিথেলিয়ালটা কেমন, একই সাথে আমরা এখানের মাসকুলার এপিথেলিয়ালটা কেমন আমরা পাশাপাশি শিখে নিব। তোমাদের বইয়ে কি দেওয়া আছে? বইয়ে এইভাবে দেওয়া আছে, এখানে 5টা কোষের বর্ণনা MINGS প্লাস জনি, হ্যাঁ, জনি মানে জ দিয়ে জনন কোষ, নি দিয়ে নিউরোসাইট। তাহলে এখানে 7টা কোষ আগে আলোচনা করছে, তারপরে এখানে আরো 5টা কোষ আলোচনা করছে, MINGS। তা দেখো তোমাদের বইয়ের প্যাটার্নটা হচ্ছে এরকম, এখানে 7টা কোষের বর্ণনা আগে দিয়ে দিছে, এই যে মিংস, এই যে মিংস, এখানে 5টা কোষের বর্ণনা এবং এখানে 2টা কোষের বর্ণনা আগে দেওয়ার পরে তারপর গ্যাস্ট্রোডার্মিসের 5টা কোষের বর্ণনা দিছে। এটা হইলে হয় কি আমাদের যেটা হয়, যেটা তোমাদের আমি তো বইয়ে যা আছে পড়াটাই আমি লাইন বাই লাইন পড়াবো, তবে পড়াগুলো আমি আমার মতো করে গুছিয়ে দিব। হয়তো বা বইয়ে একটা জিনিস পরে আছে সেটা আমি আগে আলোচনা করব, বা বইয়ের আগের জিনিসটা পরে আলোচনা হবে। তো কোনো একটা জিনিস যখন পড়াতে যাচ্ছি তুমি এটা মনে করিও না আমি স্কিপ করে গেছি, না, বইয়ের প্রত্যেকটা লাইনই আমি পড়াবো, জাস্ট আমার মতো করে গুছিয়ে দিব। ক্লিয়ার? তো যাই হোক, বইয়ে এই 7টা কোষ আগে আলোচনা করছে, তারপর এই 7টা কোষ আলোচনা করছে। তো যেটা আমাদের হয়, আমাদের তো মনে থাকে কম, এই জন্য যেটা হয় যে তুমি এই 7টা কোষ যখন পড়েছ, তখন আবার যখন এই 5টা কোষের মধ্যে যখন ঢুকবা, তখন আগের মধ্যে আগে কি যে পড়ছো সেগুলো ভুলে যাও। কারণটা হচ্ছে এখানে 5টা কোষের নাম, এখানে 5টা কোষের নাম, এখানে 5টা কোষের নাম একই রকম থাকার কারণে তোরা এখানে 7টা কোষ আগে শেষ করার পর তারপর যখন এখানে গেছো, তারপর এইগুলো মনে আছে, তখন এগুলো আবার ভুলে যাও। এই কনফিউশনটা হওয়ার কারণে আমি কি করেছি, দুইটা করে পড়বো আমরা। এখান থেকে মাসকুলার এপিথেলিয়াল পড়বো, এখান থেকে মাসকুলার এপিথেলিয়াল পড়বো পাশাপাশি, তারপর এখান থেকে ইন্টারস্টিশিয়াল, এখান থেকে আমরা ইন্টারস্টিশিয়াল, এভাবে পাশাপাশি করে আমরা এই কোষগুলো পড়বো। তাহলে আমাদের জন্য নোটগুলো গোছানো থাকবে এবং পড়াটা খুব সহজ হবে। হ্যাঁ, আমি একটু ডিটেইলি পড়াই, আমার হয়তো লেকচারগুলো একটু লম্বা হবে,
কিন্তু তুমি যদি একবার নোটগুলো একবার গুছিয়ে নিতে পারো তাহলে দেখবা যে পুরো চ্যাপ্টারটা শেষ করতে তোমার 1 ঘন্টা সময় লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা। এখন হয়তো আমি এক একটা লেকচার ভেঙে 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 হয়তো বা 10 থেকে 12 ঘন্টা সময় তোমাদেরকে পড়াবো, কিন্তু তুমি যদি একবার গুছিয়ে নিতে পারো ওই 12 ঘন্টার পড়াটা 1 ঘন্টায় চলে আসবে। কথা ক্লিয়ার? এই জন্য এখন সময় বেশি বেশি দিতে হবে, তাহলে পরীক্ষার আগের রাতেও টাইমটা তোমার অনেক সেভ হবে। তা আমি চলে আসি, তাহলে জিনিসটা বুঝতে পেরেছ আমি যেটা বলতে চাচ্ছিলাম। খেয়াল করো, তাহলে আমরা এখন কি পড়বো, প্রথম কোন সেলটা পড়বো আমরা? 5 রকমের কোষ। তো কয় রকমের কোষ? MINGS, এই 5টা কোষ পড়বো। তো তাহলে আমি একটা হেডলাইন দিই, প্রথম কোনটা পড়বো? প্রথম আমরা পড়বো, দেখা যাচ্ছে রে, দেখা যাচ্ছে, হ্যাঁ, প্রথম কোনটা পড়বো রে? প্রথম পর্ব হচ্ছে মাস্কুলো এপিথেলিয়াল, যার বাংলা কি? মাস্কুলো এপিথেলিয়াল। আর বাংলা কি? মাস্কুলো এপিথেলিয়ালের বাংলা কি বলো তো? মাস্কুলো এপিথেলিয়াল, এপিথেলিয়াল, এপিথেলিয়াল এর বাংলাটা হচ্ছে পেশি আবরণী কোষ। এর বাংলাটা হচ্ছে পেশি আবরণী কোষ। ঠিক আছে, পেশি আবরণী কোষ, এটা আমরা পড়ব। এখন দেখো, এই যে দেখো, তাহলে এই এমটা, এই মাস্কুলো এপিথেলিয়ালটা কোথায় থাকে? বাইরের স্তরটাতেও থাকে, মানে এপিডার্মিসেও থাকে, ভিতরের স্তরটাতেও থাকে, মানে এই 5টা কোষ তো বাইরেও থাকে ভিতরেও থাকে। তো এটা এপিডার্মিসেও থাকবে, এটা গ্যাস্ট্রোডার্মিসেও থাকবে, তাই না? তো আমরা এখানে হেডলাইনটা দিয়ে দিই যে এপিডার্মিসের। তাহলে আমরা কি দিব এখানে? এপিডার্মিসেরটা কীরকম সেটা আমরা পড়বো। এই কোষটা এপিডার্মিসে কেমন সেটা এখানে পড়ে ফেলবো। পাশাপাশি এই কোষটা যখন গ্যাস্ট্রোডার্মিসে থাকবে তখন কেমন থাকবে সেটাও আমরা পাশাপাশি আমরা পড়ে নিব। ঠিক আছে? তাহলে দেখো, আমার এই কোষের বৈশিষ্ট্যগুলো কিন্তু মনে আছে। কীভাবে মনে আছে জানো? আমি জাস্ট চিত্র দিয়ে মনে রাখছি। এইগুলো দিয়ে আমরা পাশাপাশি পড়বো। তাহলে এই মাস্কুলো এপিথেলিয়াল এপিডার্মিসেরটা কেমন হবে, গ্যাস্ট্রোডার্মিসেরটা কেমন হবে, পাশাপাশি পড়বো। এখন দেখো, জাস্ট তোমাদেরকে চিত্রগুলো আঁকাইছিলাম, যদিও ঈদের অনেক আগে তোমাদেরকে এগুলো পড়াইছি, ঈদের অনেক আগে, হ্যাঁ। তারপর মাঝখানে ঈদ গেল, অনেক কিছুই আমরা হয়তো বা ভুলে গিয়েছি। তো ওই জন্য চিত্রগুলো তোমাদেরকে আবারও বলবো যে চিত্রগুলো তোমরা আবার একটু রিভাইজ দিবা, হ্যাঁ। চিত্রগুলো একটু নিজে নিজে আঁকার চেষ্টা করবা। তা দেখো, আমি তোমাদেরকে যদি একটু মনে করায় দিই যে চিত্রটা এরকম ছিল, যে এরকম অনেকটা এরকম ছিল, তাই না? আচ্ছা, আমি একটা ছোট করে আঁকি, কারণ আমাকে তো লিখতে হবে এখানে। এটা এখানে লিখি, এটা ভাঙা, তো এখানে লিখি। তো যাই হোক, আমরা এইরকম একটা কোর্স আমরা পেয়েছি, যেটা হচ্ছে এপিডার্মিসের যে মাস্কুলো এপিথেলিয়ালটা, সেটা দেখতে অনেকটা এরকম, হ্যাঁ। আমাদের চিত্রটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। ওকে, তারপরে এখানে কিছু জিনিস থাকবে, হ্যাঁ। এখানে একটা নিউক্লিয়াস থাকবে, তারপরে হচ্ছে আমরা যদি বলি যেখানে কতগুলো তন্তু থাকবে, পেশি প্রবর্ধন থাকবে। তারপর আমরা যদি বলি এখানে কিছু গহ্বর থাকবে। এই তো আমাদের শেষ, আঁকা শেষ। সিম্পল একটা জিনিস না? হ্যাঁ, চিত্রটা অনেক সিম্পল মনে হতে পারে, কিন্তু এইটা দিয়েই আমরা সব কিছু মনে রাখবো, এখানে ইনফরমেশনগুলো বা বর্ণনাগুলো। তাহলে এইটা চিত্রটা কীরকম ছিল? গ্যাস্ট্রোডার্মিসেরগুলো কীরকম ছিল? গ্যাস্ট্রোডার্মিসের মাস্কুলো এপিথেলিয়ালটা কেমন? সেটা হচ্ছে এরকম, কিছু কোষ ছিল এরকম, কিছু কোষ ছিল হচ্ছে এরকম, তাই না? কিছু কোষ এরকম ছিল, আবার কিছু কোষ এরকম ছিল। এই যে কিছু কোষ ছিল এরকম। ওকে, এই ঠিক আছে, এরকম ছিল। সবকিছু ঠিকঠাক আছে। 2 রকমের কোষ ছিল, মানে এখানে গ্যাস্ট্রোডার্মিসের মাস্কুলো এপিথেলিয়ালটা 2 রকমের, এখানে তো জাস্ট এক রকম, এখানে 2 রকমের। এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস। তাহলে দেখো, এদিকেও পেশি প্রবর্ধন, এদিকেও পেশি প্রবর্ধন। তা দেখো, এখানে পেশি প্রবর্ধনগুলো ভিতরের দিকে, এর পেশি প্রবর্ধনগুলো বাইরের দিকে। এটা কেন আমি বলবো একটু পরে, আপাতত এতটুকু মাথায় রাখে। 2টা চিত্র একটু মাথায় রাখো তো, এই 2টা চিত্র একটু মাথায় রাখো। এই 2টা চিত্র কি খুব কঠিন চিত্র? এই 2টা খুব কঠিন চিত্র না। তাহলে আমরা দেখো সিস্টেমেটিক্যালি ওই চিত্র 2টা জিনিস দিয়ে মানে বর্ণনাগুলো দিয়ে দিতে পারবো। দেখো, আমি যদি বলি 1 নম্বর, আমরা এখন বর্ণনা দিচ্ছি। তো 1 নম্বরে যদি আমরা বলি নাম্বার 1, এখানে আমরা কি বলবো? এই কোষটার দিকে ত্রিকোণাকার, কিসের মতো দেখতেছো তো? এই যে ত্রিকোণাকার।
আমরা জাস্ট কি বলবো ত্রিকোণাকার, একটা জিনিসও মুখস্থ করতে হবে না, জাস্ট এটা হওয়া, হ্যাঁ এই যে ত্রিকোণাকার। তাহলে এখানে কোষটা কিরকম বলো, এই কোষটা এই মাস্কুলো এপিথেলিয়ালটা যখন গ্যাস্ট্রোডার্মিসে তখন সেটা কিরকম, সেটা হচ্ছে স্তম্ভের মতো, পিলারের মতো, পিলারের বাংলা হচ্ছে স্তম্ভ, এটা হচ্ছে স্তম্ভাকার। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো স্তম্ভাকার, তাই না? আচ্ছা আমরা আকারটা বলে ফেলছি। আচ্ছা আমরা আর কিছু বলবো না? হ্যাঁ বলবো। আমরা একটু ভিতরের দিকে যাই, ভিতরে কি দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস ও গহ্বর রয়েছে। এই যে নিউক্লিয়াস এবং কি গহ্বর রয়েছে, এখানেও নিউক্লিয়াস এবং কি থাকবে, নিউক্লিয়াস এবং গহ্বর থাকবে। এই যে নিউক্লিয়াস এবং গহ্বর যুক্ত, তা আমরা কি বলবো, আমরা বলবো নিউক্লিয়াস ও গহ্বর যুক্ত, নিউক্লিয়াস ও গহ্বর যুক্ত, গহ্বর যুক্ত। তাহলে আমরা একটু এগুলো একটু করে ফেলি, চিহ্নিত করে ফেলি। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, আচ্ছা এগুলো হচ্ছে গহ্বর, এটা হচ্ছে গহ্বর। স্যার এগুলো কি, এগুলো হচ্ছে মিউকাস দানা, এটা হচ্ছে মিউকাস দানা, মিউকাস দানা। আচ্ছা এগুলো কি পেশি প্রবর্ধন, এগুলো কি পেশি প্রবর্ধন, পেশি প্রবর্ধন। পেশি প্রবর্ধন মানে কি, বর্ধিত পেশি। এই পেশি প্রবর্ধন আছে বলে এদেরকে পেশি আবরণী কোষ বলা হয়। এদের পেশি, এইগুলো আমাদের যেমন মাসেল আছে, মাসেল বা পেশি আছে, এই যে এগুলো এদেরও কি এরকম পেশি থাকবে, আর পেশি আছে বলে এদেরকে পেশি আবরণী কোষ বলা হয়। তো পেশি প্রবর্ধন, প্রবর্ধন। আর এখানে দেখো, এখানে আমরা কি বলতে পারবো, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটাকে আমরা কি বলবো, নিউক্লিয়াস, এটাকে বলবো আমরা গহ্বর, এদেরকে আমরা কি বলবো, গহ্বর, এদেরকে আমরা বলবো পেশি প্রবর্ধন, পেশি প্রবর্ধন, ঠিক আছে? আচ্ছা তারপরে এদের কোষগুলো দুই রকমের, একটু বলে দিই আমরা। এদের কোষগুলো হচ্ছে দুই রকমের। আমরা যদি এখানে বলি, এটা যদি বলি, এদেরকে বলবো আমরা ক্ষণপদীয়, এরা হচ্ছে ক্ষণপদীয়, এরা হচ্ছে ক্ষণপদীয়, ক্ষণপদীয়, এরা হচ্ছে কি ফ্লাজেলীয়। এদের ক্ষণপদযুক্ত, ক্ষণপদীয়, আর এরা কি ফ্লাজেলীয়। এই তো এই যে জিনিসগুলো লিখলাম না, এগুলোকে মুখস্থ লিখছি আমি, তোমার মনে হয়? তো এখানে যেভাবে যেভাবে আসে এইভাবে আমরা বর্ণনাটা করব। হ্যাঁ তো দেখো, একটা হচ্ছে ত্রিকোণাকার, নিউক্লিয়াস ও গহ্বরযুক্ত, ক্লিয়ার? আচ্ছা এটা হচ্ছে স্তম্ভাকার। আচ্ছা এখন স্তম্ভাকার, এরাও তো কি নিউক্লিয়াস ও গহ্বরযুক্ত, এদেরও কি আছে, নিউক্লিয়াস ও গহ্বরযুক্ত আছে। এদেরও কি আছে রে, নিউক্লিয়াস ও গহ্বরযুক্ত আছে, নিউক্লিয়াস এবং কি, নিউক্লিয়াস ও গহ্বরযুক্ত। হ্যাঁ এই তো ডান। আচ্ছা তারপরে আমরা আর কি লিখতে পারি, একটু খেয়াল করো। এখন আমরা পেশি প্রবর্ধনগুলোর কথা বলি। হ্যাঁ এদের সংযুক্ত প্রান্ত থেকে পেশি প্রবর্ধন বের হয়, ঠিক আছে? পেশি প্রবর্ধন বের হয়। এদের পেশি প্রবর্ধনটা মায়োফাইব্রিল দিয়ে তৈরি, সরি এদের পেশি প্রবর্ধনটা মায়োনিম দিয়ে তৈরি, এদের পেশি প্রবর্ধনটা মায়োনিম দিয়ে তৈরি, মায়োনিম তন্তু মানে সুতা দিয়ে তৈরি, মায়োনিম তন্তু দিয়ে তৈরি। আচ্ছা তুমি যদি একটা দড়িকে যদি আরো যদি সূক্ষ্মভাবে দেখো, একটা দড়ি অনেকগুলো সুতা দিয়ে তৈরি হয় না? তো এখানে পেশি প্রবর্ধনগুলো সুতা দিয়ে তৈরি হবে, ওই সুতাগুলোর নাম হচ্ছে মায়োনিম সুতা বা মায়োনিম তন্তু। তো এটা মায়োনিম তন্তু নির্মিত, আর এটা হচ্ছে মায়োফাইব্রিল নির্মিত। এদের পেশি প্রবর্ধনগুলো মায়োফাইব্রিল নির্মিত, মায়োফাইব্রিল নির্মিত। এদের পেশি প্রবর্ধনগুলো কি নির্মিত, মায়োফাইব্রিল নির্মিত, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি যদি বলি যে এদের সংযুক্ত প্রান্ত থেকে, কোন প্রান্ত থেকে বলতো, সংযুক্ত প্রান্ত থেকে, এই সংযুক্ত প্রান্ত থেকে মায়োনিম তন্তু বের হয়, মানে মায়োনিম তন্তু নির্মিত পেশি প্রবর্ধন বের হয়, মায়োনিম তন্তু নির্মিত। তাহলে দেখো আমি আগে লাইনটা লিখে ফেলি, তারপর আরো বুঝিয়ে দিচ্ছি। তা দেখো এদেরও পেশি প্রবর্ধন আছে, এদেরও পেশি প্রবর্ধন আছে, দুইজনেরই কি আছে, সাইলেন্ট করতে ভুলে গেছিলাম, দাঁড়াও। আচ্ছা তোমরা অন্য কিছু মনে করিও না। হ্যাঁ তা দেখো খেয়াল করো, আমি যেটা বলতেছিলাম এটা কি মায়োনিম নির্মিত, কি বলছি, এটা হচ্ছে মায়োনিম নির্মিত পেশি প্রবর্ধন রয়েছে। তো সংযুক্ত প্রান্ত থেকে, এদের সংযুক্ত প্রান্ত থেকে, এদের সংযুক্ত প্রান্ত থেকে, সংযুক্ত প্রান্ত থেকে মায়োনিম নির্মিত, মায়োনিম নির্মিত পেশি প্রবর্ধন রয়েছে, ঠিক আছে? তাহলে এদের মায়োনিম নির্মিত পেশি প্রবর্ধন রয়েছে, এই কথাটা তো বুঝছো, মায়োনিম নির্মিত পেশি প্রবর্ধন রয়েছে। সংযুক্ত প্রান্তটা পরে বুঝাচ্ছি।
এখানেও আমরা লিখে ফেলি এদের এদের মায়োনিয়াম নির্মিত, এদের কি এদের এদের কি নির্মিত, এদের মায়োফাইব্রিল নির্মিত, এদের মায়োফাইব্রিল নির্মিত, মায়োফাইব্রিল নির্মিত 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 পেশি প্রবর্ধন প্রবর্ধন রয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? হ্যাঁ, এদের সংযুক্ত প্রান্ত থেকে, এদেরও সংযুক্ত প্রান্ত থেকে, এদের সংযুক্ত প্রান্ত থেকে, সংযুক্ত প্রান্ত থেকে, খেয়াল করো, এদেরও সংযুক্ত প্রান্ত থেকে মায়োনিম নির্মিত পেশি প্রবর্ধন রয়েছে, এদেরও সংযুক্ত প্রান্ত থেকে মায়োফাইব্রিল নির্মিত পেশি প্রবর্ধন রয়েছে। তো এদেরটা হচ্ছে মায়োনিম নির্মিত, এদের হচ্ছে কি মায়োফাইব্রিল নির্মিত। এদেরও পেশি আছে, ওদেরও পেশি আছে, যার কারণে এটাকে পেশি আবরণী কোষ বলা হয়, এটাকেও কি বলা হয়, পেশি আবরণী কোষ বলা হয়। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে স্যার সংযুক্ত প্রান্ত বলতে কি বোঝাচ্ছেন? এদের মায়োনিম নির্মিত পেশি প্রবর্ধন আছে বুঝছি, এদের মায়োফাইব্রিল নির্মিত পেশি প্রবর্ধন আছে সেটাও বুঝছি, কিন্তু এখানে সংযুক্ত প্রান্ত, এর সংযুক্ত প্রান্ত কি? দেখো আমি একটু জিনিসটা এভাবে চিন্তা করি, ধরো এটা যদি হাইড্রা হয়ে থাকে, ধরো এটা যদি হাইড্রা হয়, হাইড্রার কয়টা স্তর আছে? 2টা স্তর আছে না? আমি যদি এটাকে এইভাবে এটার শসার মতো যদি কেটে ফেলি, এভাবে যদি শসার মতো কাটি, তা আমরা এইভাবে যদি একটু দেখি, এর তো 2টা স্তর আছে। এই যে এই শসার মতো কেটে এটা এখানে নিয়ে আসলাম, ধরো এখানে বাইরের দিকে কি থাকবে? কিছু কোষ থাকবে, হ্যাঁ, আবার ভিতরের দিকে কিছু কোষ থাকবে। তাহলে দেখো এরা হচ্ছে এই যে দেখো লালগুলো হচ্ছে বাইরের দিকে, আর এগুলো কি ভিতরের দিকে, এরা এই গ্যাস্ট্রোডার্মিস। তো এগুলো হচ্ছে এপিডার্মিস, এটা হচ্ছে এপিডার্মিস, এটা কি গ্যাস্ট্রোডার্মিস। এখন কথা হচ্ছে খেয়াল করো, আর এটা হচ্ছে সেন্টার। আমি যদি আর একটু বাঁকা করে দেখাই, আমরা আর একটু আগাই, হ্যাঁ। তো দেখো তাহলে এর সংযুক্ত প্রান্ত দেখতে 2টা স্তরে কোষগুলো থাকে। আমি যদি একদম সূক্ষ্মভাবে যদি দেখার চেষ্টা করি, তাহলে আমরা 2 ধরনের স্তর দেখতে পাবো, বাইরের দিকে একটা কোষের স্তর, ভিতরের দিকে একটা কোষের স্তর। তাহলে দেখো এদের সংযুক্ত প্রান্ত কোনটা আসলে? এটা কি সংযুক্ত প্রান্ত না? সংযুক্ত প্রান্ত তো এইটা। দেখো এই কোষটার সংযুক্ত প্রান্ত ভিতরের দিকে, কিন্তু এই কোষটার সংযুক্ত প্রান্ত বাইরের দিকে। যে এপিডার্মিসের, এটা তো গ্যাস্ট্রোডার্মিস, এপিডার্মিসের সংযুক্ত প্রান্ত ভিতরের দিকে, মানে কি? এই যে এপিডার্মিসের সংযুক্ত প্রান্তটা, এটা তো এপিডার্মিস, এপিডার্মিসের কোষগুলোর সংযুক্ত প্রান্ত ভিতরের দিকে। এই যে এদের সংযুক্ত প্রান্তটা কোন দিকে? এই যে ভিতরের দিকে, এখান থেকে এগুলো বের হয়, তন্তুগুলো বের হয়। আর এদের সংযুক্ত প্রান্তটা মানে গ্যাস্ট্রোডার্মিসের সংযুক্ত প্রান্তটা বাইরের দিকে, এটা এই যে বাইরের দিকে, বাইরের দিকে। তাহলে দেখো আমি যদি বলি এদের সংযুক্ত প্রান্ত কোন দিকে, ওই যে এপিডার্মিসের সংযুক্ত প্রান্ত ভিতরের দিকে, যে এপিডার্মিসের সংযুক্ত প্রান্তটা এই যে ভিতরের দিকে, এখান থেকে তন্তুগুলো বের হয়। আর গ্যাস্ট্রোডার্মিসের সংযুক্ত প্রান্ত, এটা যদি গ্যাস্ট্রোডার্মিস হয়, গ্যাস্ট্রোডার্মিসের সংযুক্ত প্রান্ত কোন দিকে? সংযুক্ত প্রান্ত হচ্ছে এই স্তরটা আর এই স্তরটা যুক্ত আছে যে জায়গাটার মধ্যে, তাহলে এই জায়গাটাতে যে যুক্ত আছে না, তাহলে এর সংযুক্ত প্রান্ত বাইরের দিকে, যে এর সংযুক্ত প্রান্তগুলো বাইরের দিকে। তাহলে এই বাইরের দিক থেকে পেশি প্রবর্ধনগুলো বের হয়। এতটুকু বোঝা গেছে কিনা আমাকে একটু করে জানাও। এতটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে একটু করে জানাও, যে তোমরা আমি যেটা বোঝাতে চাচ্ছি সংযুক্ত প্রান্ত জিনিসটা বুঝছো কিনা সেটা আমাকে একটু করে জানাও। ঠিক আছে, তো আমি যদি আবারও বলি যে দেখো এদের সংযুক্ত প্রান্তই হচ্ছে এইটা, এই কোষটার সংযুক্ত প্রান্ত হচ্ছে এইটা, আর এই কোষটার সংযুক্ত প্রান্ত হচ্ছে ভিতরেরটা মানে বাইরের দিকে। এটা যদি আমার একটা কোষ হয়, এটা তো সেন্টার, এটা তো আমার কি হয় সেন্টার, এই যে এটা সেন্টার, এই যে সেন্টার। তাহলে এই কোষটার সংযুক্ত প্রান্ত ভিতরের দিকে, ঠিক আছে, এই কোষটার সংযুক্ত প্রান্ত বাইরের দিকে। বুঝতেছো কিনা? তাহলে এখান থেকে পেশিগুলো বের হবে, এখান থেকে পেশিগুলো বের হবে। এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে একটু তাড়াতাড়ি কনফার্ম করো। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা এতটুকু বুঝছি যে সংযুক্ত প্রান্তগুলো কোন দিকে আমরা বুঝতে পেরেছি। তাহলে এর এই যে অ্যাপিডার্মিসের সংযুক্ত প্রান্তগুলো ভিতরের দিকে, এই যে ভিতর থেকে প্রবর্ধনগুলো বের হয়, আর গ্যাস্ট্রোডার্মিসের সংযুক্ত প্রান্তগুলো বাইরের দিকে, এই যে বাইরের দিক থেকে পেশি প্রবর্ধনগুলো বের হচ্ছে। ক্লিয়ার? ওকে ফাইন, এটা আমরা বুঝতে পেরেছি। এখানে আরেকটা জিনিস, একটা মজার বিষয় তোমাদেরকে
বলে রাখি, এখানে আরেকটা জিনিস বলা উচিত, সেটা তোমরা একটু খেয়াল করো, এটা অনেক স্টুডেন্টের বুঝতে প্রবলেম হয়, আমি একটু দেখাচ্ছি, দেখো খেয়াল করো। আসলে তাহলে দেখো এতটুকু যদি আমরা বুঝি, হ্যাঁ এখানে বুঝিয়ে ফেলি, দেখো তাহলে আমাদের জন্য আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন টপিক হচ্ছে যেটা পড়াচ্ছি এখন, যেগুলো পড়াচ্ছি ওই বিভিন্ন কোষের বর্ণনাগুলো যদি শেষ করে ফেলি, এই চ্যাপ্টার দেখবে যে একদম সহজ হয়ে গেছে। তাহলে এই জন্য এই জিনিসটা একটু একটু সময় নিয়ে পড়তে হবে, একটু বুঝে শুনে পড়া লাগবে। বাকিগুলো দেখবে যে একদম, হ্যাঁ হাইড্রেট প্রজননে গেলে দেখবে যে সেই বিনোদন, হ্যাঁ তারপরে হচ্ছে যে পুনাটা আমরা হাসতে হাসতে শেষ করে দিব। যদিও তোমাদের মানুষের প্রজননের চ্যাপ্টারটা বাদ দিয়ে দিছে, অসুবিধা নেই, এটা আমরা হাইড্রেট প্রজননে পুষায় নিব। দেখো যেটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একটু খেয়াল করো, এই যে দেখো এখন এখানে দুই রকমের কোষ রয়েছে, তোমরা জানো। এটা যদি আমরা এইভাবে শশার মতো যদি কেটে ফেলি, তাহলে দেখো বাইরের দিকে একটা কোষ রয়েছে, বাইরের দিকে কোষগুলো থাকে, সেটাকে আমরা বলি অ্যাপিডার্মিসের কোষ। আচ্ছা আমি এই পাশ থেকে দেখাই, যে বাইরের দিকে যে কোষগুলো থাকে সেটা হচ্ছে অ্যাপিডার্মিসের কোষ। আচ্ছা অন্য কালি ইউজ করি, যে বাইরের দিকে যে কোষগুলো থাকে এটা হচ্ছে অ্যাপিডার্মিসের কোষ, তাই তো। আর ভিতরের দিকে যে কোষগুলো থাকে সেটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের কোষ। এটা কিসের কোষ? গ্যাস্ট্রোডার্মিসের কোষ। আমি এটা একটু দূরে করে লিখছি এই জন্যেই, কারণ এখানে এটা চারপাশেই তো কোষ থাকবে, এটা চারপাশেই তো কোষ, এই কোষ 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 কোষ, হ্যাঁ এভাবে থাকবে না। আবার এটার ভিতরের দিকেও তো থাকবে, এরকম আর কোনো কোষ থাকবে না। তো এই কোষগুলো আমি জাস্ট কি করলাম, আমি জাস্ট দুইটা কোষকে দেখাইছি এখানে, এই যে এখানে বাইরের দিকে একটা কোষকে, ভিতরের দিকে একটা কোষকে দেখাইলাম, আর বাইরের দিকে একটা কোষকে দেখাইলাম। এই যে ভিতরের দিকে একটা কোষ, বাইরের দিকে একটা কোষকে দেখাইছি। মানে একটা কোষ হচ্ছে আমার অ্যাপিডার্মিস, এটা হচ্ছে আমার এপিডার্মিস, আর ভিতরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের একটা কোষ। এমন কথা হচ্ছে দেখো, এর সংযুক্ত প্রান্ত থেকে পেশি প্রবর্ধন বের হবে, এরও সংযুক্ত প্রান্ত থেকে কি হবে? পেশি প্রবর্ধন বের হবে। আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে রে? সবকিছু ঠিকঠাক? আমার এখানে কমেন্ট শো করছে না কেন? হ্যাঁ আচ্ছা আশা করি ঠিক আছে। দেখো এই যে এখান থেকে এর সংযুক্ত প্রান্ত থেকে পেশি প্রবর্ধন বের হবে, এরও সংযুক্ত প্রান্ত থেকে পেশি প্রবর্ধন বের হবে। মনে রাখবা যে এর সংযুক্ত প্রান্ত থেকে পেশি প্রবর্ধন যদি বের হয়, একটু তার আগে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে বলে রাখি, সেটা হচ্ছে দেখো একটা জিনিস একটু খেয়াল করবা, যে দেখো এইটা হচ্ছে হাইড্রার, আমাদের একটা দেহ অক্ষ থাকে না, আমাদের একটা দেহ অক্ষ থাকে। যদি এই বরাবর যদি মানে ওই যে এই যে এই বরাবর যদি একটা সুতা মানে একটা অক্ষ চিন্তা করো, এটা হচ্ছে আমাদের দেহ অক্ষ, লম্বালম্বি। এটা আমাদের একটা, ধরো আমার মাথার মাঝখান দিয়ে কি করলা, একটা অক্ষ চিন্তা করলা এই বরাবর, এতে এটা হচ্ছে আমাদের একটা দেহ অক্ষ। হাইড্রারও এরকম একটা দেহ অক্ষ রয়েছে, এটা এরকম একটা দেহ অক্ষ রয়েছে এরকম। যে আমরা যদি এইভাবে চিন্তা করি, ধরো এই বরাবর যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে হাইড্রার লম্ব অক্ষ, এটা হচ্ছে হাইড্রার কি, এটা কল্পনা করা আর কি, একটা রেখা কল্পনা করা বা একটা অক্ষ কল্পনা করা, এটা হচ্ছে হাইড্রার দেহ অক্ষ বা লম্ব অক্ষ। ঠিক আছে, এখন কথাটা হচ্ছে আমরা যে জিনিসটা ওখানে বোঝাতে চাচ্ছি, যে এই যে দেখো এটা তো অ্যাপিডার্মিসের কোষটা, আর এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের কোষ। তাহলে অ্যাপিডার্মিসের সংযুক্ত প্রান্ত মানে ভিতরের দিকে সংযুক্ত প্রান্ত থেকে যে পেশি প্রবর্ধনগুলো বের হয়, সেগুলো দেহ অক্ষের সাথে সমান্তরালে থাকে, উপরে নিচে থাকে। মানে এই যে দেহ অক্ষটা রয়েছে তার সাথে সমান্তরালে অবস্থান করবে পেশি প্রবর্ধনগুলো। এই যে সংযুক্ত প্রান্ত থেকে পেশি প্রবর্ধনগুলো বের হয়ে এই যে দেহের যে অক্ষটা তার সাথে সমান্তরালে অবস্থান করবে। ঠিক আছে, আচ্ছা। আর এই যে গ্যাস্ট্রোডার্মিসের যে কোষগুলো রয়েছে, গ্যাস্ট্রোডার্মিসের কি, এই যে গ্যাস্ট্রোডার্মিসের যে কোষটা রয়েছে, এখান থেকে পেশি প্রবর্ধনটা বের হয় কিভাবে? এইভাবে বের হবে, সমকোণে বের হবে, এই যে এইভাবে। ঠিক আছে, এটা কিন্তু দেহ অক্ষের সাথে, এটা কিন্তু দেহ অক্ষের সাথে সমান্তরালে অবস্থান করতেছে, এটা কিন্তু সমকোণে অবস্থান করতেছে। এই যে দেখো, এটা যদি আমরা এইভাবে দেখাই, এটা এইভাবে বের হচ্ছে, তো এটা হচ্ছে দেহ অক্ষের সাথে কিসে আছে, এই যে সমকোণে অবস্থান করছে। দেখো এই যে এটাকে যদি আমি আর একটু বাড়ায় দেখাই বোঝানোর জন্য, যদি আমি যদি বাড়ায় দেখাই, এই যে দেখো তো এটা কি, এটা এখানে একটা সমকোণ তৈরি হচ্ছে না, সমকোণে অবস্থান করতেছে। তো দেখো অ্যাপিডার্মিসের কোষ থেকে যে প্রবর্ধনগুলো বের হয়, এটা দেহ অক্ষের সাথে সমান্তরালে অবস্থান করে পেশি প্রবর্ধনগুলো। আর আর আমি যদি বলি অ্যাপিডার্মিস থেকে
অ্যাপিডার্মিসের কোষ থেকে যে পেশি প্রবর্ধনগুলো বের হয় সেগুলো উপরে নিচে থাকে, মানে দেহ অক্ষের সমান্তরালে অবস্থান করে। এই কথাটা বুঝছো কিনা আমি আবারও একটু করে বলি, তারপর তোমরা কমেন্টে জানায় দিবা। একটু কথাটা খেয়াল করতে হবে, আমি কি বলতে চাচ্ছি সেটা তোমাকে বুঝতে হবে, একটু ভালো করে খেয়াল করে। এই জিনিসগুলো আমরা অনেক সময় অ্যাভয়েড করি, বা স্যাররাও এই জিনিসগুলো ভেঙে ভেঙে দেখাতে চান না, কারণ আমার একটু সময় লাগলো। এই জিনিসগুলো বুঝে নিলে, একবার বুঝে গেলে সহজ। যেটা বলতে চাচ্ছিলাম একটু খেয়াল করো, এই যে কোষটা রয়েছে, এই কোষ থেকে যে পেশি প্রবর্ধনগুলো বের হচ্ছে উপরে নিচে অবস্থান করে, মানে এই যে দুইটা প্রবর্ধন উপরে নিচে অবস্থান করলো, তার মানে কি দেহ অক্ষটার সাথে সমান্তরালে অবস্থান করে। তাহলে অ্যাপিডার্মিসের কোষ থেকে যে পেশি প্রবর্ধনগুলো বের হয় সেটা সমান্তরালে অবস্থান করে। আর এই যে গ্যাস্ট্রোডার্মিসের কোষ, এটা যদি হয় গ্যাস্ট্রোডার্মিসের কোষ থেকে যে প্রবর্ধনটা বের হয় এভাবে সোজাসুজি বের হয়, যেটা দেহ অক্ষের সাথে সমকোণে অবস্থান করে। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা, এতটুকু জিনিস তোমাদের ক্লিয়ার। আমাকে একটু মতামত জানিয়ে দাও তোমরা বুঝছো কিনা। তোমরা এটা বুঝছো কিনা আমাকে একটু তাড়াতাড়ি কনফার্ম করো। হ্যাঁ, কারো যদি কনফিউশন থাকে সেটাও আমাকে বলতে পারো, তাহলে আমি ওকে এ কি বোঝা যাচ্ছে? এই যে এটা যদি হয়, তোমাদেরকে আবারও একটু করে দেখাচ্ছি যে অ্যাপিডার্মিস থেকে খেয়াল করো, এটা যদি হয় অ্যাপিডার্মিস, হ্যাঁ, এটা যদি হয় দেহ অক্ষ, খেয়াল করো, এটা যদি দেহ অক্ষ হয়, আচ্ছা ধরো এটা হচ্ছে বাইরের কোষটা, এটা হচ্ছে অ্যাপিডার্মিসের কোষ, হ্যাঁ, আর এটা হচ্ছে এই কোষটা হচ্ছে ধরো গ্যাস্ট্রোডার্মিসের কোষ। তাহলে অ্যাপিডার্মিসের সংযুক্ত প্রান্ত থেকে যে পেশি প্রবর্ধনগুলো বের হবে সেগুলো উপরে নিচে থাকবে, মানে এই দেহ অক্ষটার সাথে সমান্তরালে থাকবে। আর গ্যাস্ট্রোডার্মিসের যে কোষগুলো রয়েছে, এই কোষগুলো থেকে যে সংযুক্ত প্রান্ত থেকে পেশি প্রবর্ধন বের হয় সেটা এভাবে সমকোণে বের হয়। এই যে দেখো, এই যে প্রবর্ধনটা বের হইলো সেটা কিন্তু অক্ষটার সাথে সমকোণে আছে। বুঝতে পেরেছো এখন? হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আমরা এই লাইনটা একটা লিখে ফেলি এখানে, সেটা হচ্ছে আমরা এখানে 4 নম্বর পয়েন্টটা কি লিখবো, যে অ্যাপিডার্মিসের, হ্যাঁ, আমরা এখানে বলবো এদের সংযুক্ত প্রান্ত থেকে, এই যে এদের মানে অ্যাপিডার্মিসের এদের সংযুক্ত প্রান্ত থেকে পেশি প্রবর্ধনগুলো, এদের সংযুক্ত প্রান্ত থেকে আমরা যদি বলি যে এদের সংযুক্ত প্রান্ত থেকে এদের পেশি প্রবর্ধনগুলো, এদের সংযুক্ত প্রান্ত থেকে আমি সংক্ষেপে লিখি, এদের পেশি প্রবর্ধনগুলো দেহ অক্ষের সমান্তরালে অবস্থান করে, দেহ অক্ষের সমান্তরালে অবস্থান করে। ঠিক আছে, ওকে, অবস্থান করে। আচ্ছা, তারপরে এখানে আমরা কি শিখব, এখানে ওইটাই যে এদের পেশি প্রবর্ধনগুলো দেহ অক্ষের সমকোণে অবস্থান করে। দেখো এদের পেশি প্রবর্ধনগুলো দেহ অক্ষের সমান্তরালে অবস্থান করে, এদের পেশি প্রবর্ধনগুলো দেহ অক্ষের সমকোণে অবস্থান করে, মানে যা এতক্ষণ বুঝেছি দুইটা লাইনে আমি বলে দিছি। ঠিক আছে, আচ্ছা, আশা করি আলহামদুলিল্লাহ এতটুকু আমাদের বোঝা হয়েছে। তাহলে আমরা এই জিনিসটা আশা করি এখন আমরা বুঝতে পারি। তাহলে দেখো, হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা চলে আসি, আচ্ছা, একটু মাইকিং এর সমস্যা হচ্ছে, করোনার সচেতনতামূলক মাইকিং হচ্ছে। আসলে বাঙালি এমন একটা নিকৃষ্ট জাতি যে এদেরকে বললেও কোনো কিছু কানে দেয় না, মাস্ক তো পরবেই না, তারপরে হচ্ছে ডলাডলি তো করবেই, তারপরে অসুখ হইলে তারপর হাসপাতালে যায় একটা, হ্যাঁ, কি একটা অবস্থা। সচেতনতা এগুলো মাইকিং কেন করতে হয়? কোন মানুষটা জানে না যে করোনা ছড়াইছে? আচ্ছা, যাই হোক, আমরা কিছু করার নাই। আমরা পরের পয়েন্টটা কি হবে,
এখানে 5 নম্বর পয়েন্ট, বিরক্ত লাগতেছে আমার মাইকিংটা। দেখো 5 নম্বর পয়েন্ট হচ্ছে, খেয়াল করো 5 নম্বর পয়েন্ট যে সাইটোপ্লাজম মিউকাস দানা রয়েছে, এই যে এদের সাইটোপ্লাজমে মিউকাস দানা রয়েছে সেটা আমরা বলতে পারি। এদের সাইটোপ্লাজমে যে মিউকাস দানা রয়েছে, সাইটোপ্লাজমে মিউকাস দানা রয়েছে, তারপরে দেখো এদের তো সাইটোপ্লাজমে মিউকাস দানা নাই, আমি এটা মুছে ফেলি। খেয়াল করো এই যে এদের সাইটোপ্লাজমে মিউকাস দানা আছে নাই, লিখি নাই কিন্তু আমি। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি বলবো, এরা 2 প্রকার। এরা কয় প্রকার? এরা 2 প্রকার। এরা হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ক্ষণপদীয়, আর হচ্ছে ফ্লাজেলীয়। এক হচ্ছে ক্ষণপদীয়, আর 2 নাম্বার হচ্ছে কি? ফ্লাজেলীয়। দেখো এরা 2 প্রকার, এক হচ্ছে ক্ষণপদীয় আর এক হচ্ছে ফ্লাজেলীয়। ক্ষণপদীয় এবং কি ফ্লাজেলীয়। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে কাজটা মনে রাখতে হবে আমাদের। কাজটা কি, যে এরা আসলে কি কাজ করে, এদের কাজকে আমরা এতক্ষণ শুধু বর্ণনা শিখলাম। এতক্ষণ কি শিখলাম? বর্ণনা শিখলাম। তুমি যদি বর্ণনাগুলো মাথায় সেট করতে পারো তাহলে কাজগুলো তুমি সহজে মনে রাখতে পারবা। দেখো আমরা এখন কাজ পড়ব। দেখো হ্যাঁ, এটা হচ্ছে, তাহলে আমরা এখন কাজটা পড়ি। এটা মুছে দিচ্ছি, বর্ণনা আমাদের শেষ 5টা পয়েন্টে। এখন আমরা কাজটা শিখব। কাজ তোমরা এইভাবে নোট করে ফেলতে হবে কিন্তু আমার মতো করে। অবশ্যই আমি যেভাবে লিখতেছি সেভাবে নোট করতে হবে। হ্যাঁ, আমাদের 10 মিনিট থেকে যে নোটটা আমরা দিব সেটা তো থাকবে, এটা তো টাইপরাইটারটা টাইপ করে দিবে। হ্যাঁ, কিন্তু তোমার নিজের হাতে নিজের নোটটা অবশ্যই দরকার, কারণ তোমার নোট তুমি সবচেয়ে ভালো বুঝবা, তোমাকে করে নিতে হবে। তাহলে দেখো আমরা এই জায়গাতে বলি যে কাজটা কি। নর্মালি কাজ কিন্তু এখানে লেখা আছে, ওই যে আবরণ সৃষ্টি করা। এদের কি করে? দেহের চারদিকে প্রধানত তো এরাই আবরণ সৃষ্টি করে না, এরকম একটা আবরণ সৃষ্টি করে না, এরকম একটা আবরণ সৃষ্টি করে। তো এরাই সর্বপ্রথম, মানে প্রধানত এরা প্রধান কাজটাই কি, এদের প্রধান কাজটা হচ্ছে দেহের আবরণ সৃষ্টি করে। তো 1 নাম্বার দেখো কাজগুলো মিল আছে কিন্তু 1 নাম্বারে এখানে আমরা কি বলবো? দেহের আবরণ সৃষ্টি করে। দেহের আবরণ সৃষ্টি করে। ঠিক আছে, দেহের আবরণ সৃষ্টি করে। এখানেও আমরা কি লিখব? দেহের আবরণ সৃষ্টি করে। ঠিক আছে, বুঝলাম আমরা। আচ্ছা স্যার ঠিক আছে। 2 নম্বরে যদি আমরা যাই, যা দেহের আবরণ সৃষ্টি করে, এখানেও কি দেহের আবরণ সৃষ্টি করে, বুঝলাম এটা। আচ্ছা আর কিছু করে? হ্যাঁ, সেটা বলতেছি। সেটা হচ্ছে যে এদের পেশি প্রবর্ধনগুলোর সংকুচিত, এই পেশি মানেই কি হবে? সংকুচিত প্রসারিত হবে না? সংকুচিত প্রসারিত। এই দেখো নামের মধ্যে থেকে কিন্তু কাজগুলো নিয়ে আসতেছি আমরা। এই যে নামের মধ্যে আবরণ কথাটা লেখা আছে, তার মানে হচ্ছে এরা দেহের আবরণ সৃষ্টি করে। এরাও কি করে? দেহের আবরণ সৃষ্টি করে। আবার দেখো পেশি কিছু করে, পেশির কাজই তো কি? সংকোচন প্রসারণ ঘটা। তাহলে এদের পেশি প্রবর্ধনগুলো, এই যে এদের যে পেশি প্রবর্ধন, এই যে পেশি প্রবর্ধন, এই যে এদের পেশি প্রবর্ধনগুলো সংকুচিত প্রসারিত হয়ে দেহের হ্রাস বৃদ্ধি ঘটাবে। তো দেখো পেশি প্রবর্ধনগুলো, আবরণের কথা বললাম। এখন বলবো কি, এদের পেশি প্রবর্ধনগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে, এদের পেশি প্রবর্ধনগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটায়। ঠিক আছে, ঘটায়। এখানে দেখো, এখানে 2 নম্বর সেম। তাহলে এখানে যেটা হচ্ছে, এদের পেশি প্রবর্ধনগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটায়, এখানে ঠিক একই কথাটা বলবা। তার মানে এই যে পাশাপাশি পড়ার কারণে, ওই যে পার্থক্য আকারে পড়ার কারণে আমাদের পড়াটা কিন্তু সহজ হয়ে যাচ্ছে। এখানে এরকম আমরা আরো কুড়িগুলো যখন পড়বো, আরো যে কুড়িগুলো রয়েছে সেগুলো যখন আমরা পড়বো, তখন আমাদের জন্য এই জিনিসগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের জন্য কিন্তু সহজ হবে, কারণ আমরা পার্থক্য আকারে পড়বো, দেখবা যে এখানে যা পড়তেছি এখানে হুবহু মিলে যাচ্ছে, প্রায় সেম। হ্যাঁ, তো এখানে যা পড়লাম সেম, তবে এখানে এটার পাশাপাশি আরেকটা জিনিস থাকবে। এটার পাশাপাশি দেখো, এই যে এখানে যেটা লিখছি আমি, এখানে হুবহু এটা লিখবা, হুবহু এটা থাকবে, প্লাস এছাড়াও আরেকটা কাজ করবে।
কারণ এরা তো ভিতরের দিকে, দেখো এরা ভিতরের দিকের কোষ না। এটা দেখো আরেকটা কি কাজ করবে আমি একটু বলে দিই। যেমন দেখো, হ্যাঁ দেখো এরা তো ভিতরের দিকের কোষ, কারা? ওই যে গ্যাস্ট্রোডার্মিস তো ভিতরের কোষ। তো এখানে কোর্সিকা থাকে না, এখানে তো কোর্সিকা থাকে। তো বাইরের দিকে যদি গ্যাস্ট্রোডার্মিস থাকে, খেয়াল করো, বাইরের দিকে যদি গ্যাস্ট্রোডার্মিস থাকে, বাইরের দিকে কি থাকবে? গ্যাস্ট্রোডার্মিস থাকবে। ভিতরের দিকে কি থাকবে বলো? বাইরের দিকে গ্যাস্ট্রোডার্মিস হলে ভিতরের দিকে কি থাকবে? সরি, বাইরের দিকে যদি এপিডার্মিস থাকে, সরি এপিডার্মিসটা তো বাইরের দিকে। ধরো বাইরের দিকে এপিডার্মিস, এগুলো হচ্ছে এপিডার্মিস। আর ভিতরের দিকে কি? ভিতরের দিকে গ্যাস্ট্রোডার্মিস। ভিতরের দিকে কি? গ্যাস্ট্রোডার্মিস। এখন দেখো ভিতরের দিকে কি থাকবে? গ্যাস্ট্রোডার্মিস থাকবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে গ্যাস্ট্রোডার্মিসের যে কোষগুলো ভিতরের দিকে থাকার কারণে এরা একটা বাড়তি একটা কাজ করতে পারে। এদের পেশি প্রবর্ধনগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটবে। এদের দেহের পেশিগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটবে। এদেরও হ্রাস বৃদ্ধি ঘটবে, এদেরও কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে। দুইটা কাজ ঠিক আছে, কিন্তু এরা একটা এক্সট্রা কাজ করবে। কারা? ওই গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো এক্সট্রাভাবে একটা কাজ করবে। সেটা হচ্ছে এদের কোষগুলো যখন সংকোচন প্রসারণের মাধ্যমে, দেখো এদের মুখ্যছিদ্রটা বন্ধ হয়ে যেতে পারে। এই ভিতরের কোষগুলো, ওই যে গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো যখন সংকুচিত প্রসারিত হবে, এদের মুখ্য ছিদ্রটা বন্ধ হয়ে যেতে পারে। মুখ্য ছিদ্রের গোড়ায় এরা এই বন্ধ করার কাজটাকে আমরা বলি স্পিংটার। এই যে এরা স্পিংটারের মতো কাজ করে, কোনো ছিদ্রকে যে বন্ধ করে যে খুলে দেয়, ওই জিনিসটাকে আমরা বলি স্পিংটার। আমি আবারও বলি, যে জিনিসটা কোনো ছিদ্রকে খুলেও দিতে পারে আবার বন্ধ করে দিতে পারে, ওই জিনিসটাকে আমরা বলি স্পিংটার। তাহলে এই যে দেখো ভিতরের কোষগুলো সংকুচিত প্রসারিত হওয়ার সাথে সাথে যখন এরা প্রসারিত হবে, এটা বন্ধ হয়ে যাবে, সংকুচিত খুলে যাবে। তাহলে সংকোচন প্রসারণের মাধ্যমে এদের মুখ্য ছিদ্রটা খুলে যায় বা বন্ধ হয়ে যায়। অর্থাৎ যার কারণে একটা ছিদ্র খুলে যায় বা বন্ধ হয়, তাকে আমরা কি বলতে পারি? স্পিংটার বলতে পারি। তাই এখানেও দেখো এই যে কোর্সিকা, এটা একটা কোর্সিকার গোড়ায় এই ছিদ্রটা, যে কোর্সিকার গোড়ায় যে ছিদ্রটা দেখতেছো, যে দেখো এই যে কোর্সিকা, এটা যদি কোর্সিকা হয়, কোর্সিকার গোড়ায় যে ছিদ্রটা দেখতেছো না, ওই ছিদ্রটাও কিন্তু খুলে বা বন্ধ হয়ে যেতে পারে। ওই ছিদ্রটা খুলে বা বন্ধ হয়ে যেতে পারে কিসের কারণে? এই এদের সংকোচন প্রসারণের কারণে। তো এদের মধ্যে এক্সট্রা কাজ আমরা কি পাইলাম? এদের মধ্যে এক্সট্রা জিনিস আমরা কি পাইছি? যে এছাড়াও আমরা মনে রাখবো যে এদের মুখ এবং কোর্সিকার গোড়ায় পেশি প্রবর্ধনগুলো, এদের মুখ আমরা লিখে রাখবো, এদের মুখ ও কোর্সিকার গোড়ায়, এই যে এদের মুখ, এই যে কোর্সিকা, এদের মুখ ও কোর্সিকার গোড়ায় পেশি প্রবর্ধনগুলো স্পিংটারের মতো কাজ করে। স্পিংটারের মতো ছিদ্র বন্ধ করে বা খুলে দেয়। ছিদ্র বন্ধ করে, স্পিংটারের মতো কি যাই ছিদ্র বন্ধ করে বা খুলে দেয় তাকে আমরা স্পিংটার বলতে পারি। হ্যাঁ, তো এদের মুখ, এই যে মুখ, এরা যেহেতু ভিতরের দিকে আছে, ওই গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো যেহেতু ভিতরের দিকে আছে, তাই এরা ছিদ্রটাকে খুলতে পারে বা বন্ধ করতে পারে। কার ছিদ্র? মুখ্য ছিদ্রটাকে খুলতে পারে, বন্ধ করতে পারে। কোর্সিকার গোড়ায় যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে বা খুলতে পারে স্পিংটারের মতো। তো এটাই বললাম, এদের মুখ ও কোর্সিকার গোড়ায় পেশি প্রবর্ধনগুলো স্পিংটারের মতো ছিদ্র খুলে বা বন্ধ করে। ঠিক আছে, আশা করি তোমরা এই পর্যন্ত তোমাদের জিনিসটা ক্লিয়ার। কারো কনফিউশন আছে এতটুকুর মধ্যে কারো কনফিউশন আছে? না, আমার এখানে নেটওয়ার্ক ঠিক আছে, আলহামদুলিল্লাহ আজকে নেটওয়ার্কটা ঠিক আছে। হয়তো বা তোমাদের পার্সোনালি নেটওয়ার্কের অনেক জায়গায় প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, কোনো কনফিউশন নাই। ওকে ঠিক আছে। আমরা আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমরা কাজের মধ্যে তাহলে দেখো, এটা কি খুব কঠিন কাজ মনে হচ্ছে তোমার কাছে? দেখো, এগুলো আমি হয়তো বা বুঝাইতে কি একটু সময় যাচ্ছে, কিন্তু যদি একবার মাথায় সেট করে ফেলতে পারো, সহজ জিনিস। দেখো আমি কি বলছি এখানে, যে দেহের আবরণ সৃষ্টি করে, ওই এটা তো এখানেই আছে, দেহের আবরণ সৃষ্টি করে শেষ। এরাও দেহের আবরণ সৃষ্টি করে শেষ এখানে। তারপরে পেশি দিয়ে আমি কি বলবো? পেশি দিয়ে বলবো এদের পেশি প্রবর্ধনগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটায়। এই যে এদের পেশি প্রবর্ধনগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটায়। তো পেশি তো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটাবেই।
এদের পেশি প্রবর্ধনগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটায়। কিন্তু যেহেতু এদের প্রবর্ধনগুলো, এদের পেশি প্রবর্ধনগুলো যেহেতু ভিতরের দিকে আছে, সুতরাং মুখছিদ্রকে এরা খুলতে পারে বা বন্ধ করতে পারে, বা কোষিকার গোড়ায় ছিদ্রটাকে খুলতে পারে বা বন্ধ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো আমি ছন্দ বা গল্প আনি নাই এই কারণে, কারণ এগুলো একটু ভিজুয়ালাইজেশন করে বোঝা যায় জিনিসগুলো, এগুলো একদম হুবহু কিন্তু মনে রাখা যায়। এই জন্য এই জায়গায় আমি গল্প বলি, ছন্দ বলি, চিত্র আঁকি বা অন্য আরও অনেকভাবেই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। কিন্তু এই জিনিসগুলোতে কোনো ছন্দ বা কোনো কিছুতে যাওয়ার দরকার নাই, এগুলো একদম মিলিয়ে পড়া যায়। এবং এগুলো তোমার একবার যদি বুঝে চিন্তা করে একটু ধৈর্য ধরে পড়তে হবে, যদিও দেখো ধৈর্য ধরে মাথা একবার সেট করে নাও, তাতে করে এই জিনিসগুলোতে আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তীতে এই দুইটা কাজ, এই দুইটা নাম দিয়ে মনে রাখা যায়, পেশি, একটা আবরণ দিয়ে, একটা পেশি দিয়ে। ঠিক আছে? তারপরে আমরা চলে আসি যে পরবর্তীতে যে স্যার কাজ কি আরও আছে? হ্যাঁ, অল্প একটু কাজ বাকি রয়েছে। সেটা হচ্ছে, দেখো এদের কি মিউকাস দানা রয়েছে না? এই যে আমরা গঠনটা যদি ভালো করে পড়ি, তাহলে আমরা কাজটা ভালো করে পারবো। এই জন্য পড়া যত বেশি পড়বা, পড়া তত সহজ হবে। এই যে মিউকাস দানা যে কাজটা কি, সেটা বের করো এখন। তো মিউকাস দানা কি করে? এরা পিচ্ছিল রসকরণ করে দেহটাকে পিচ্ছিল রাখে। মিউকাস দানার কাজ হচ্ছে, মিউকাস পদার্থটার নাম কি? হ্যাঁ, মিউকাসের কাজই হচ্ছে জিনিসকে পিচ্ছিল রাখা। হ্যাঁ, এটা আরও অনেক জায়গায় পড়বা। তো এরা কি করে? এরা হচ্ছে এক ধরনের পদার্থ ক্ষরণ করে, যেটাকে আমরা বলবো কিউটিকল। হ্যাঁ, কি বলবো? কিউটিকল। ওই যে মিউকাস দানাগুলো কিউটিকল ক্ষরণ করে, এটাকে আমরা কি বলবো? কিউটিকল বলবো। যেটা আমি মাত্র এটা একে দেখাচ্ছি, ধরো এটা হচ্ছে কি বোঝানোর জন্য আমি একই দেখাচ্ছি, এটা ধরো কিউটিকল, এটা হচ্ছে কিউটিকল। এগুলো কোত্থেকে খরিত হয়? হ্যাঁ, এই কিউটিকলটা কি করণ করে? ওই যে মিউকাস দানাগুলো, এই মিউকাস দানাগুলো কিউটিকল ক্ষরণ করে। তা আমরা বলতে পারি, হ্যাঁ, এদের মিউকাস দানা কিউটিকল ক্ষরণ করে। যে এই যে দানাগুলোর নাম মিউকাস, যেটা ক্ষরণ করে সেটার নাম কিউটিকল। আর কিউটিকল ক্ষরণ করার কারণে জিনিসটা পিচ্ছিল হয় অনেকটা। তো এদের মিউকাস দানা কিউটিকল ক্ষরণ করে, এদের মিউকাস দানা কিউটিকল ক্ষরণ করে দেহকে পিচ্ছিল রাখে। ঠিক আছে? তো দেখো, আমি আবার বলছি, দানাগুলোর নাম মিউকাস দানা। এই দানাগুলো যে জিনিসটা ক্ষরণ করতেছে সেটার নাম কিউটিকল। আমরা কি বলবো? মিউকাস দানা কিউটিকল ক্ষরণ করে। এই যে মিউকাস দানাগুলো কিউটিকল ক্ষরণ করে দেহটাকে পিচ্ছিল রাখে। ক্লিয়ার? ওকে, ফাইন। আমরা এইখানে চলে আসি। স্যার এইখানে তো স্যার মিউকাস দানা নাই, যে এখানে তো কোনো মিউকাস দানা নাই। এরা কি করবে? এদের মিউকাস দানা না থাকলেও এরা কিন্তু দুই রকমের কোষ আছে, এদের ক্ষণপদ আছে আর ফ্লাজেলীয় কোষ আছে। তা ক্ষণপদীয় কোষগুলো কি করবে? এই ক্ষণপদীয় কোষগুলো কি করবে সেটা আমরা বলবো। এই ক্ষণপদীয় কোষগুলো কি করবে একটু বলে দেই। দেখো, এটার জন্য আবার চিত্রটা আমাকে আঁকতে হবে। হ্যাঁ, দেখো এগুলো হচ্ছে বুঝি বলে ফেলা যায়। দেখো, তো এটা যদি হাইড্রা হয়, ধরো এটা যদি হাইড্রা হয়, খেয়াল করো, এটা যদি আমরা হাইড্রা ধরি, তো দেখো এটা হচ্ছে ভিতরের দিকে কি আছে? দেখো তো, ভিতরের দিকে ওই গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো তো ভিতরের দিকে থাকবে। তো এদের কি থাকবে বলছি? এদের কি থাকবে? এরকম ক্ষণপদ থাকবে। একটু বড় করেই আঁকি আমি। এরকম কি থাকবে? এরকম ক্ষণপদ থাকবে। আবার কি থাকবে বলছি? ফ্লাজেলা থাকবে। এই কোষগুলো ভিতরের দিকে, তো এদের ফ্লাজেলাও থাকবে। তো সেম, এই পাশেও তো সেমই হবে, ক্ষণপদ থাকবে। আর কি থাকবে? কোষগুলোতে ফ্লাজেলা থাকবে। এখন দেখো, এখন একটা খাবার এরা যখন একটা খাবার মুখছিদ্র দিয়ে ঢুকলো, মনে করো এটা একটা খাবার মুখছিদ্র দিয়ে ঢুকছে। ঠিক আছে? ঢুকার পরে এই খাবারটা এখানে পরিপাক হইলো, হজম হইলো। তো এখানে এটা আরো ভিতরের দিকে গেলে কি হবে? দেখো, এখানে ফ্লাজেলীয় কোষগুলো কি করে? ফ্লাজেলা মানে কি? ওই চাকুর মতো দেখা যাচ্ছে না? ফ্লাজেলাগুলো অনেকটা চাকুর মতো দেখা যাচ্ছে না? ওটা কি করবে? ওই খাবারটাকে ফ্লাজেলাগুলো টুকরা করবে। তো ফ্লাজেলার কাজই হচ্ছে খাবারটাকে টুকরা করা। আর ক্ষণপদের কাজ হচ্ছে কি? খাবারটাকে গিলে ফেলা। ধরো এই খাবারটা এখানে একসময় এখানে যাবে, এখান থেকে আস্তে আস্তে কোষের ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে? তাহলে দেখো, ফ্লাজেলাগুলোর কাজ কি? ফ্লাজেলাগুলোর কাজ হচ্ছে খাবারটাকে টুকরা করে পরিণত করা। আর ক্ষণপদগুলোর কাজ কি? ক্ষণপদের কাজ হচ্ছে ওই খাবারটাকে ভিতরে নিয়ে যাওয়া। ধরো এই ক্ষণপদের মধ্যে, ধরো এই জায়গাতে খাবারটা ঢুকে যাবে, এক পর্যায়ে এই ক্ষণপদের মধ্য দিয়ে এরা ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে? তো খাবারটা ভিতরে প্রবেশ করতে। ক্ষণপদীয় কোষগুলোর কাজ হচ্ছে খাবারটাকে ভিতরে ঢুকানো, যেটাকে আমরা একটা সহজ ভাষায় সুন্দর করে বলতে পারি খাদ্যটাকে গলাধঃকরণ করা। তো দেখো, আমরা ঢুকানোটা না বলে আমরা কি বলবো? এখানে এই খাবারটাকে গলাধঃকরণ করে,
কে করে? ক্ষণপদীয় কোষগুলো খাদ্যকণাকে গলাধঃকরণ করে। আর ফ্লাজেলীয় কি করে? ফ্লাজেলীয় কোষগুলোর ফ্লাজেলা আন্দোলনের কারণে, এই যে ফ্লাজেলা আন্দোলন মানে কি, হ্যাঁ, রাষ্ট্রভাষা বাংলা চাই সেটা না, আন্দোলন মানে হচ্ছে ওইটা কি নড়াচড়া করবে, এরকম কি করবে, এরকম নড়াচড়া করে খাবারটাকে টুকরায় পরিণত করা। বুঝে গেছে আশা করি? হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে কি বলবো, আমরা বলবো যে ক্ষণপদীয় কোষগুলো, আমরা বলবো যে ক্ষণপদীয় কোষগুলো ক্ষণপদের মাধ্যমে ক্ষণপদের মাধ্যমে ক্ষণপদের মাধ্যমে ক্ষণপদের মাধ্যমে খাদ্য গলাধঃকরণ করে, খাদ্য গলাধঃকরণ করে, গলাধঃকরণ করে, গলাধঃকরণ করে। ঠিক আছে, বুঝলাম। পরে আর ফ্লাজেলীয় কোষগুলো কি করে? আর ফ্লাজেলীয় কোষগুলো, ফ্লাজেলীয় কোষগুলোর ফ্লাজেলীয়, হ্যাঁ, ফ্লাজেলীয় কোষগুলোর ফ্লাজেলা, ফ্লাজেলীয় কোষগুলোর ফ্লাজেলা আন্দোলনের মাধ্যমে, ফ্লাজেলা আন্দোলনের মাধ্যমে, আন্দোলন মানে নাড়াচাড়ার মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে খাদ্যবস্তুকে ক্ষুদ্র কণায় পরিণত করে, খাদ্যবস্তুকে ক্ষুদ্র কণায় পরিণত করে, খাদ্যবস্তুকে ক্ষুদ্র কণায় পরিণত করে, কণায় পরিণত করে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এতটুকু কি তোমাদের বোঝা গিয়েছে? এতটুকু তোমরা বুঝছো? এতটুকু বুঝছো? ওকে, ঠিক আছে, আমরা আলহামদুলিল্লাহ বুঝছি। তাহলে আমরা কি পড়লাম এখানে? আমি আবারও একটু বলি, তুমি দুইটা কোষের গঠন পড়বা তো, মানে মাসকুলার এপিথেলিয়ালটা এপিডার্মিসে কেমন, মাসকুলার এপিথেলিয়ালটা গ্যাস্ট্রোডার্মিসে কেমন। সামারিটা যদি আমি দিই, তাহলে এই মাসকুলার এপিথেলিয়াল এপিডার্মিসে কেমন তার জন্য একটা চিত্র আঁকবা, গ্যাস্ট্রোডার্মিসে কেমন তার জন্য একটা চিত্র আঁকবা, দুইটা আলাদা চিত্র আঁকবা। আঁকার পরে যে কাজটা তুমি করে ফেলবা সেটা হচ্ছে তুমি গঠনটার বর্ণনা দিবা, এই চিত্রটা দেখি গঠনটা কীরকম, এই চিত্রটা দেখি গঠনটা কীরকম। এটা হচ্ছে ত্রিকোণাকার, নিউক্লিয়াস আছে, ঠিক আছে, এটাও কি স্তম্ভাকার, নিউক্লিয়াস আছে, গহ্বর আছে। এখানে কি বলবো, সংযুক্ত প্রান্ত থেকে পেশি প্রবর্ধন বের হয়, এর সংযুক্ত প্রান্ত থেকে পেশি প্রবর্ধন বের হয়। ঠিক আছে, এদের যেমন মিউকাস দানা রয়েছে, এদের দুই প্রকারের রয়েছে, ক্ষণপদীয়, ফ্লাজেলা রয়েছে, ফ্লাজেলীয়। তো দেখো, আমি যদি এখন কাজের কথা চলে আসি, এদের কাজ হচ্ছে আবরণ তৈরি করা, এদেরও কাজ কি আবরণ তৈরি করা। এদের পেশি আছে, পেশি প্রবর্ধনগুলো সংকোচন বসানোর মাধ্যমে কি করবে, দেহটাকে সংকোচন ঘটাবে। এদেরও কি পেশিগুলি সংকোচন বসানোর মাধ্যমে দেহের হ্রাসবৃদ্ধি ঘটাবে। ঠিক আছে, এদের যেহেতু মিউকাস দানা রয়েছে, কিউটিকলকরণ করবে, দেহটাকে পিচ্ছিল রাখবে। এদের ক্ষণপদ আর ফ্লাজেলা রয়েছে, এদের কি করবে, ক্ষণপদগুলো খাদ্যকে গলাধঃকরণ করবে, ফ্লাজেলার মাধ্যমে খাদ্যটাকে টুকরা টুকরায় পরিণত করবে। যেখানে এই যে পুরা কথাগুলো আমি যে বলে ফেলছি, আমি পড়াচ্ছি কিন্তু এখন 30-40 মিনিট হয়ে গেছে, জিনিসটা তোমাকে বুঝাইছি 30-40 মিনিট ধরে, কিন্তু আমি যেটা এখন বলছি এটা আমার 1 মিনিটও লাগে নাই। তো জিনিসটা এরকমই, তোমার জন্য পড়াটাগুলো এভাবে গুছিয়ে নিবা। হয়তোবা তুমি 1-2বার নোটটা করার পরে 1-2বার যদি মনোযোগ দিয়ে যদি দেখো, দেখবে যে তুমিও আমার থেকে দ্রুত বলতে পারবা গুছিয়ে। তো প্রথম কথা হচ্ছে, তুমি দুইটা কোষের বর্ণনার জন্য দুইটা চিত্র আঁকবা। তারপর চিত্র আঁকার পরে তুমি আগে কি লিখবা, বর্ণনা লিখবা। বর্ণনা যেগুলো লিখাইছি, মুছে ফেলছি যদিও, বর্ণনা লেখার পরে তারপর তুমি কাজ লিখবা, দুইটা স্টেপে। তো বর্ণনা কাজ, বর্ণনা কাজ, এই দুইটা জিনিস করবা। তো এগুলো আমরা কি লিখলাম, কাজ লিখতেছি। কিন্তু তুমি বর্ণনা যত ভালোভাবে শিখবা, তোমার কাজগুলো অটোমেটিক চলে আসবে, বা তুমি এভাবে এক্সপ্লেইন করতে পারবা। ওকে, ফাইন। হ্যাঁ, তো দেখো, হ্যাঁ 55 মিনিট লাগছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাই। আমরা কিন্তু দুইটা কোর্স শেখা হয়ে গেল আমাদের, মাসকুলার এপিথেলিয়াল এপিডার্মিসে কেমন, মাসকুলার এপিথেলিয়াল গ্যাস্ট্রোডার্মিসে কেমন। আমরা আজকে আরেকটা জিনিস শিখবো। স্যার কি শিখবেন? আমরা আজকে ওই সিরিয়ালি আমরা যদি কঠিন আরেকটা শিখে ফেলি আমরা, বা সহজগুলো পরের ক্লাসে রাখি, আজকে কঠিনগুলো পড়ে ফেলি। আমরা আরেকটা জিনিস পড়বো, আমরা পড়বো এখন গ্রন্থি কোষটা পড়ে ফেলি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের আগামী ক্লাসে চাপটা কম হবে। তো আমরা এখন পড়বো কি, গ্রন্থি কোষ। তো আজকে এই পর্যন্ত এই গ্রন্থি কোষটা পড়ি আমি শেষ করে দিব। হ্যাঁ, এত টেনসড হয়েও না, এই গ্রন্থি কোষটা পড়ে আমরা শেষ করব। দেখো, এই গ্রন্থি কোষটা আবার দুই জায়গায় আছে, একটা হচ্ছে এপিডার্মিস, আবার কি আছে, গ্যাস্ট্রোডার্মিসও আছে। তাই আমি যদি বলি যে এপিডার্মিসেরটা কেমন, এটা এপিডার্মিসেও থাকবে,
এটা গ্যাস্ট্রোডার্মিসও থাকবে। ঠিক আছে, তো এটা এপিডার্মিসও থাকবে, এটা গ্যাস্ট্রোডার্মিসও থাকবে, কারণ এই 5টা কোষ তো সব জায়গায় থাকবে। তো এপিডার্মিসে কেমন এবং গ্যাস্ট্রোডার্মিসে কেমন সেটা তোমাদেরকে একটু করে বলে দিচ্ছি। তাহলে দেখো, আল্লাহ, দেখো এখন তোমাদেরকে এখান থেকে আমার পরীক্ষায় প্রশ্ন আসছিল, হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটিতে এটা আসছিল এই প্রশ্নটা। দেখো কি বলি, এখান থেকে এই গ্রন্থিকোষগুলো কোথায় কোথায় অবস্থান করবে, এই অ্যাপিডার্মিসের গ্রন্থিকোষগুলো কোথায় অবস্থান করবে আর গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থিকোষগুলো কোথায় কোথায় অবস্থান করবে সেটা দেখো। এই অবস্থানগুলো আমরা সবার আগে এটাতে জানবো। সেটা হচ্ছে দেখো, আমি যদি একটু হাইড্রাটাকে চিন্তা করি, তোমাদের হাইড্রার গঠনটাকে আমি পড়াইছি, একদম প্রথম দিকে পড়াইছিলাম। দেখো মনে থাকে কিভাবে বা এগুলো কত সহজে মনে রাখা যায় একটু খেয়াল করো, এবং এগুলো এমসিকিউতেও আসে ভর্তি পরীক্ষায়। দেখো যেমন মনে করো এটার অবস্থানটা কোথায়, এটার অবস্থানটা কোথায়, দেখো আমি বলি, জাস্ট আমি একটা চিত্র আঁকলাম, একটু খেয়াল করো। দেখো এটা যদি একবার একটু খেয়াল করে পড়ো, আজীবনের জন্য মাথায় সেট হয়ে যাবে। দেখো তো তোমরা কি জানো, তোমরা জানো না এটা হচ্ছে মুখছিদ্র। এটা কি বলো তো আমাকে, এটা মুখছিদ্র জানো? আচ্ছা আমরা এই পাশে লিখি, এটা এটা হচ্ছে মুখছিদ্র। তো এটা কি, এটা হচ্ছে মুখছিদ্র। তোমরা কোনো একটা কোনায় চিত্রটা ছোট করে এঁকে রেখে দিও। এটা হচ্ছে মুখছিদ্র, আর এটা হচ্ছে কি পাদচাকতি। এটা কি চাকতি বলো তো? পাদচাকতি। একটু খেয়াল করো, এটা হচ্ছে মুখছিদ্র, এটা কি পাদচাকতি, তাই না? আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, সবার উপরে কি, সবার উপরে হচ্ছে মুখছিদ্র, হ্যাঁ সবার উপরে হচ্ছে কি মুখছিদ্র, সবার নিচে কি পাদচাকতি। তো সবার উপর এবং সবার নিচ, সবার উপরে আবার সবার নিচে বাদ দিলাম, এই দুইটা জিনিস, এই দুইটা জিনিসে থাকবে হচ্ছে তোমার এপিডার্মিসের গ্রন্থিকোষগুলো। তো এপিডার্মিসের গ্রন্থিকোষগুলো কোথায় থাকে? সবার উপরে থাকে, মানে মুখছিদ্রের চারদিকে, সবার নিচে থাকে, মানে কি পাদচাকতিতে থাকে। তাহলে এপিডার্মিসের গ্রন্থিকোষগুলো কোথায় থাকে? সবার উপরে মানে মুখছিদ্রে, সবার নিচে মানে কি পাদচাকতিতে। তো সবার উপরে সবার নিচে থাকবে এপিডার্মিসের গ্রন্থিকোষগুলো। তাহলে বাকি যে জায়গাগুলো রয়ে গেল, বাকি কি রয়ে গেল দেখো, বাকি যদি রয়ে গেল, এই যে দেখো বাকি রয়ে গেল কি হাইপোস্টোম, হাইপোস্টোম, হাইপোস্টোম রয়ে গেল, আর কি দেহকাণ্ড রয়ে গেল। এই যে আর মাঝখানে যে দুইটা জায়গা রয়ে গেল, এইগুলোতে থাকবে গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থিকোষ। সহজ না? বুঝতে পেরেছো? জিনিসটা কি কঠিন লাগতেছে? এখন কি দেখো, তুমি যখন সারাদিন যখন একটা জিনিস মুখস্থ করতে যাবা, তখন তোমার কাছে এই জিনিসগুলো আসলে একটু প্যারা হবে। তাহলে দেখো নর্মালি হচ্ছে এরা সাধারণত অবস্থানটা কোথায়, এই যে সবার উপরে এবং সবার নিচে মুখছিদ্রে এবং পাদচাকতিতে থাকবে এপিডার্মিসের গ্রন্থিকোষ। আর বাকি যা রইল এপিডার্মিসের হাইপোস্টোম এবং দেহকাণ্ড, সেগুলোতে থাকবে গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থিকোষ। হ্যাঁ এগুলো হচ্ছে প্রধানত থাকবে। তবে হ্যাঁ এই পদতলে বা পাদচাকতিতে খুবই কম থাকে, আর কর্ষিকাতে একদম থাকেই না, কর্ষিকাতে একদম থাকে না। তাহলে আমরা প্রধানত এই দুইটা জিনিসই মনে রাখবো। তবে কর্ষিকাতে কম, পদতলে কম, পদতলে কম, কর্ষিকাতে অনুপস্থিত, কর্ষিকাতে কি অনুপস্থিত। তো তুমি আগে এই দুটো জিনিস মনে রাখলেই হবে। কর্ষিকাতে কি থাকবে, থাকেই না, অনুপস্থিত। তা আমরা যদি এই জিনিসগুলো একটু লিখি, আমরা যদি এখানে এগুলো একটু বর্ণনা আকারে লিখি, তাহলে আমার সহজ হবে। তুমি জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা, তাহলেই হয়ে যাবে। এখন আমি এখানে লিখি, আমরা এখানে লিখবো 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে এরা কোথায় অবস্থান করে, মুখছিদ্রের চারদিকে এবং পাদচাকতিতে থাকে। মুখছিদ্রের চারদিকে এবং কি পাদচাকতিতে প্রচুর পরিমাণে থাকে এরা। তো দেখো মুখছিদ্রের চারদিকে এবং পাদচাকতিতে বা পদতলে, একই কথা, পাদচাকতিতে প্রচুর পরিমাণে থাকে, প্রচুর পরিমাণে থাকে। তাহলে আমরা তাহলে বাকি জিনিসগুলোতে কোথায়, বাকিগুলো কি রইল, হাইপোস্টোম এবং দেহকাণ্ড। তা আমরা এখানে বলবো যে হাইপোস্টোম এবং দেহকাণ্ডে প্রচুর পরিমাণে থাকে। তা আমরা এখানে কি বলবো, হাইপোস্টোম এবং দেহকাণ্ডে, হাইপোস্টোম এবং দেহকাণ্ডে প্রচুর পরিমাণে থাকে, প্রচুর পরিমাণে থাকে।
ঠিক আছে। আচ্ছা 2 নম্বর, আচ্ছা প্রচুর পরিমাণে থাকে তবে কর্ষিকাতে অল্প, সরি পদতলে অল্প, পদতলে অল্প অল্প, কর্ষিকাতে অনুপস্থিত, অল্প কর্ষিকাতে অনুপস্থিত থাকেই না। ঠিক আছে, শেষ আমাদের এই জায়গাটা। এটা আসছিল পরীক্ষায় যে গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থিকোষ কোথায় বেশি থাকে, গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থিকোষ কোথায় কোথায় বেশি থাকে, তখন এই হাইপোস্ট্রোম অপশনে ছিল, হাইপোস্ট্রোম। হ্যাঁ, তো তো উত্তরটা এটা হবে আর কি। তো আশা করি তোমরা এটা রিলেট করতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমরা বলবো এরা হচ্ছে, দেখো এরা হচ্ছে কি, এরা দেখতে অনেকটা লম্বাকার, এরা হচ্ছে লম্বাকার। এদের চিত্রগুলো যদিও বইয়ে ওইটার চিত্রটা দেওয়া নাই, মনে রাখবো এরা হচ্ছে লম্বাকার। আর এরা হচ্ছে কি, এরা হচ্ছে 2 প্রকার, এভাবে মনে রাখবা। হ্যাঁ, কারণ আমি দেখো তোমাদেরকে আমি পার্থক্য পড়াচ্ছি না, আমি পার্থক্য আকারে বর্ণনাগুলো পড়াচ্ছি। তো তোমাদের কখনোই এইভাবে পরীক্ষায় না, এভাবে পরীক্ষায় এইভাবে জিজ্ঞেস করাটা নাও করতে পারে। তো আমি জাস্ট কি বললাম, তুমি এপিডার্মিসের কোষগুলো মনে রাখবা। তোমাকে শুধুমাত্র পরীক্ষা বলতে পারে যে এপিডার্মিসের গ্রন্থিকোষের বর্ণনা লিখো, তুমি জাস্ট একটা পাশ লিখবা, অথবা তোমাকে বলবে গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থিকোষের বর্ণনা দাও, তুমি শুধু এটা লিখবা। কিন্তু মনে রাখার জন্য আমি 2টা পার্থক্য আকারে পড়াচ্ছি। যেখানে লম্বাকার বলছেন, তো এখানে কোন আকার সেটা বলেন নাই কেন? কারণ বইয়ে যে পয়েন্টগুলো দেওয়া আছে প্রত্যেকটা লাইনে আমি পড়াই দিচ্ছি, তো বইয়ে যেভাবে আছে সেভাবেই পড়াচ্ছি। তো এরা লম্বাকার, আর এখানে মনে রাখবে এরা 2 প্রকার। কি প্রকার? 2 প্রকার। তো একটা হচ্ছে মিউকাসকরণকারী, আর হচ্ছে এনজাইমকরণকারী। একটা কি, একটা হচ্ছে মিউকাসকরণকারী, একটা হচ্ছে মিউকাসকরণকারী, এরা হচ্ছে, একটা হচ্ছে মিউকাসকরণকারী, একটা হচ্ছে কি মিউকাসকরণকারী, আর একটা হচ্ছে কি এনজাইম ক্ষরণকারী। একটা মিউকাসকরণকারী আর একটা হচ্ছে এনজাইম ক্ষরণকারী। ঠিক আছে, আচ্ছা। তো আমরা আসলে এই পর্যন্ত আমাদের আশা করি ক্লিয়ার। এটা আমাদের বর্ণনাটা শেষ, খুব সহজে না, এটা হচ্ছে, এটা আমাদের তাহলে বর্ণনা শেষ। এটি সিম্পল একটা বর্ণনা। এতক্ষণ আমরা কি শিখলাম? আমরা এখানে লিখে দিকবা, এর নোট করার সময় লিখবা, এটা হচ্ছে বর্ণনা শিখলাম। এখন আমরা কাজ শিখবো। এখন আমরা কি শিখবো? কাজ শিখবো। এখানে দেখো বর্ণনা কিন্তু আমাদের সিম্পল একটা কথা। এখানে বলছি যে এটা কোথায় থাকবে, মুখচিত্রের চারদিকে থাকবে আর পাদচারীতে থাকবে। এরা কোথায় থাকবে? বাকি জায়গাগুলোতে থাকবে। ঠিক আছে, তারপরে এরা লম্বাকার, এরা কি 2 প্রকার, সিম্পল। এখানে একটা জিনিস, মিউকাসকরণকারীটা কোথায় থাকবে, এনজাইমকরণকারীটা কোথায় থাকবে? এরা প্রধানত কোথায় থাকে? আমি তোমাদেরকে বলছিলাম না, এরা প্রধানত হাইপোস্টোমে থাকবে আর দেহকাণ্ডে থাকবে। তো মিউকাসকরণকারী যেগুলো এটা হাইপোস্টোমে থাকবে। কেন? এখানে একটু ব্যাখ্যা, এটারও ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা বুঝে গেলেও তোমার মাথায় সেট হয়ে যাবে। এটাও আমি মুখস্থ বলতেছি না, দেখো আমি তোমাদেরকে বলি, যেটা হচ্ছে একটু খেয়াল করো, একটু দেখো, আমি তোমাদেরকে বলতেছি, দেখো কেন থাকবে, তোমরা বুঝে যাবে জিনিসটা। মিউকাস মানে পিচ্ছিল পদার্থ, মিউকাস মানে কি? পিচ্ছিল পদার্থ। তাহলে দেখো এরা থাকতেছে কোথায়? এরা থাকবে তো হাইপোস্টোম আর দেহকাণ্ডেই থাকবে, তাই না? তাহলে এই হচ্ছে এরা থাকবে কোথায়? এরা থাকবে হাইপোস্টোম। এরা প্রধান কোথায় থাকবে? এরা হচ্ছে হাইপোস্টোমে থাকবে, হাইপোস্টোমে থাকবে। এরা থাকবে হাইপোস্টোমে আর থাকবে কোথায়? দেহকাণ্ডে। এখন বলতে পারো যে হাইপোস্টোমে কোনটা থাকবে, মিউকাসকরণকারী নাকি এনজাইমকরণকারী? লজিকটা কি বলে দেখো, খাবারটাকে ঢুকানোর জন্য। তাহলে দেখো মিউকাসটা কিন্তু পিচ্ছিল পদার্থ। মিউকাস কি পদার্থ? তোমরা জানো মিউকাসটা হচ্ছে একটা পিচ্ছিল জাতীয় পদার্থ। মিউকাসটা কি? মিউকাসটা একটা পিচ্ছিল জাতীয় পদার্থ, তাই না? তো দেখো এখন কথা হচ্ছে, যে মিউকাসকরণকারী যে কোষটা, এটা কোথায় থাকবে? হাইপোস্টোমে থাকবে। কেন? কারণ খাবারটা যখন ডুববে তখন পিছলায় খাবারটা ভিতরে ঢুকার জন্য। এই যে আমাদের যেমন লালা আছে, লালাটা যেমন পিচ্ছিল, গপাস করে শোরের মতো গিলে ফেলি, তাই না? এই ঠিক ওইটাও আমরা কি করব, ওইখানেও আমরা কি করব, এইভাবে আমরা চিন্তা করব যে ওই মিউকাসকরণকারী, মিউকাস একটা পিচ্ছিল পদার্থ। তাহলে পিচ্ছিল পদার্থটা কোথায় থাকে? পিচ্ছিল পদার্থটা থাকে হাইপোস্টোমে। কেন থাকে? কারণ খাবারটা যেন সহজে এরা গিলতে পারে। তো খাবার ঢুকে গেল, তাহলে আমরা বলতে পারি মিউকাসকরণকারীটা কোথায় থাকবে? হাইপোস্টোমে থাকবে। মিউকাসকরণকারী কোষটা কোথায় থাকবে? হাইপোস্টোমে থাকবে। কেন থাকবে? কারণ খাবারটা যেন সহজে ভিতরে ঢুকতে পারে। তা আমরা একটা উত্তর পেয়ে গেলাম, এটা কোথায় থাকবে? হাইপোস্টোমে থাকবে। যেহেতু মিউকাসটা একটা পিচ্ছিল পদার্থ, আর পিচ্ছিল পদার্থটা কোথায় দরকার? মুখচিত্রের গোড়ায় দরকার, মানে হাইপোস্টোমে দরকার, মানে এরা হাইপোস্টোমে থাকে। এখন দেখো, এখন কথা হচ্ছে স্যার তাহলে এনজাইমকরণকারীটা কোথায়? দেখো খাবারটা ঢুকে গেছে, কিন্তু খাবার কিন্তু ভিতরে কি হয়েছে? ঢুকে গেছে। তাহলে এখানেও কি পিচ্ছিল পদার্থ থাকবে?
এখানেও কি মিউকাসকরণকারী থাকার দরকার আছে? খাবার তো ঢুকছে, আর কত ঢুকাবা তুমি? আর ভিতরে ঢুকানোর দরকার আছে? ঢুকানোর দরকার না। এখন কিসের দরকার? খাবার ঢুকছে ভিতরে, এখন কিসের দরকার? এখন দরকার হচ্ছে খাবারটাকে হজম করা। আর খাবারটাকে হজম করার জন্য আমার কি দরকার? এনজাইমকরণকারী কোষ। তো দেখো, খাবারটা যখন ভিতরে ঢুকে গেছে, মানে দেহকাণ্ডের ভিতরে যখন ঢুকে গেছে, তখন আমার দরকার এনজাইমকরণকারী কোষ। তাহলে দেখো, ওই এনজাইমকরণকারী কোষটা কোথায় থাকবে? দেহকাণ্ডে থাকবে। বুঝে গেছে? এতটুকু বুঝছো কিনা দেখো, এতটুকু বুঝছো তোমরা? ধপাস ধপাস না, গপাস গপাস। আচ্ছা, এটা আমি উত্তেজনায় হয়তো বা ধপাস ধপাস বলছি, গপাস গপাস করে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, বুঝতে পেরেছো এখন এই জিনিসটা? বুঝতে পেরেছো কিনা? আশা করি তোমরা বুঝছো। ওকে, ফাইন। তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে একটা কোষ হচ্ছে মিউকাসকরণকারী। যেহেতু মিউকাস একটা পিচ্ছিল পদার্থ, তো এটা কোথায় থাকবে? পিচ্ছিল জিনিসটা আমার হাইপোস্টোমে থাকা দরকার, হাইপোস্টোমে থাকবে। আর যেটা, আর এনজাইম যেহেতু এটা খাবার পরিপাক করে, এনজাইম দিয়ে কী হয়? খাবার পরিপাক করে, সেটা কোথায় থাকবে? আমার দেহকাণ্ডে থাকবে। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা একজন এখানে ফ্রেন্ডশিপ ডে শুভেচ্ছা দিচ্ছে অনেকেই। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে অল। হ্যাঁ, আমাদের তো এখনও বন্ধু বান্ধবের অভাব থাকে না। বেস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, মোর দেন জাস্ট ফ্রেন্ড, তারপরে হচ্ছে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, তো এগুলো তো আছেই। তো অনেক কিছু দিয়ে আমরা ফ্রেন্ডের মাধ্যমে দিয়ে চালাই দিই জাস্ট ফ্রেন্ড। হ্যাঁ, কিন্তু জাস্ট ফ্রেন্ড তো আর জাস্ট থাকে না, তো অনেক কিছুই হয়। যাই হোক, এগুলা হ্যাঁ, সকল ফ্রেন্ডদেরকেই শুভেচ্ছা জানাচ্ছে একজন, এটার জন্য মনে পড়লো আর কি। আচ্ছা যাই হোক, আমরা এখানে আসি, কাজের মধ্যে আসি। আমরা কাজটা কি স্যার? কাজটা কি একটু বলেন তো? আচ্ছা, কাজটা হচ্ছে গ্রন্থিকোষের যে কাজ, সেটা আমরা একটু দেখি। দেখো, এই গ্রন্থিকোষটা কোথায় থাকে একটু খেয়াল করো তো। এই গ্রন্থিকোষটা কোথায় থাকে? পাদচাকতিতে থাকে না, বা পদতলে থাকে না? এই যে গ্রন্থিকোষ, এই যে গ্রন্থিকোষটা কোথায় থাকে? পাদচাকতি বা পদতলে থাকে। তো তোমাদেরকে মনে আছে যে লেকচার 1-এ আমি পদতলের কাজগুলো পড়াইছিলাম। তাহলে দেখো, গ্রন্থিকোষটা পদতলে থাকে, তাহলে পদতলের 3টা কাজ এখানে মেরে দাও। 1 নম্বর কাজ, পদতলের কি কাজ? পদতলে কি হয়? পদতলটা দেখো, একটু খেয়াল করো, এই গ্রন্থিকোষটা পদতলে থাকে, তাহলে পদতলের যে কাজ, এই গ্রন্থিকোষটা তৈরি কি দিয়ে? এই গ্রন্থিকোষটা তৈরি মানে পদতলটা তৈরি কি দিয়ে? পদতলটা তৈরি হচ্ছে গ্রন্থিকোষ দিয়ে। তো পদতলে যে কাজগুলো করে, সেই কাজগুলো কি গ্রন্থিকোষের কাজ না? কথাটা কি বুঝতে পেরেছ নাকি বুঝো নাই? এখানে চিন্তা করো, মানে এই পদতলটা কি দিয়ে তৈরি? গ্রন্থিকোষ দিয়ে তৈরি। তাহলে পদতলের যে কাজ, সে কাজগুলো কার? গ্রন্থিকোষের কাজ। কারণ পদতল মানেই হচ্ছে গ্রন্থিকোষ। পদতল তৈরি হয় মূলত, পদতলটার মধ্যে থাকি গ্রন্থিকোষ। তো পদতলগুলো যে কাজগুলো করে, সে কাজগুলো মূলত কার কাজ? গ্রন্থিকোষের কাজ। তাহলে পদতল কি কি কাজ করে? দেখো, পদতলে যে কাজগুলো করে সেগুলো আমরা বলে দিব কি কি কাজ করে। পদতলে বুদবুদ সৃষ্টি হইতে পারে, পদতলে ক্ষণপদ সৃষ্টি হইতে পারে, পদতলে আঠালো রসক্ষরণ করতে পারে। 3টা কাজ পড়াইছিলাম না একদম প্রথম ক্লাসটার মধ্যে। তাই আমরা কি বলবো? 3টা কাজ এখানে বলে দিব। যেহেতু গ্রন্থিকোষটা পদতলে থাকে, তো পদতলে যে 3টা কাজ, এই কাজগুলো মূলত গ্রন্থিকোষের কাজ। গ্রন্থিকোষের কারণে, গ্রন্থিকোষ আছে বলে এই পদতলে এই 3টা কাজ করতে পারে। সেটা কি? 1 নম্বর হচ্ছে ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে, ক্ষণপদ কি? ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে, ক্ষণস্থায়ী পা, এই যে ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে এই যে ক্ষণপদ যখন সৃষ্টি হবে, এই যে ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে চলতে সাহায্য করে। ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে চলতে সাহায্য করে। ঠিক আছে? তারপর দেখো, তারপর এখানে খেয়াল করো স্যার, আর কি? আর হচ্ছে যে বুদবুদ সৃষ্টির মাধ্যমে, এগুলো পড়াইছি আগের পড়া কিন্তু এগুলো। দেখো, বুদবুদ সৃষ্টির মাধ্যমে ভাসতে সাহায্য করে, ভাসতে সাহায্য করে। হ্যাঁ, ভাসতে সাহায্য করে। তারপর দেখো 3 নম্বর কি? 3 নম্বর স্যার, 3 নম্বরটা কি? 3 নম্বর হচ্ছে এই যে আঠালো রসক্ষরণ করে। হ্যাঁ, আঠালো রসক্ষরণ করে, কোনো কিছুর সাথে লেগে থাকতে সাহায্য করে। আঠালো রসক্ষরণ করে লেগে থাকতে সাহায্য করে। দেখো, একটা জিনিস তোমাদেরকে বলে দিই, আচ্ছা তার একটু পরে বলি, কথাটা পরে বলি, একটু গুরুত্বপূর্ণ কথা, একটু পরে বলবো। আঠালো রসক্ষরণ করে
হ্যাঁ, কোনো কিছুর সাথে লেগে থাকতে সাহায্য করে। আচ্ছা, আমরা এই জায়গাটাতে আশা করি আঠালো রসক্ষণ করে লেগে থাকতে সাহায্য করে। আমরা এতটুকু জিনিস বুঝছি। এই 3টা কাজ আমরা আশা করি আমাদের মাথায় থাকবে। তো এই 3টা কাজ আমাদের মাথায় থাকবে। ওকে, আশা করি আমরা পারবো। তো এটা তো আমি জাস্ট কিসের উপর ভিত্তি করে বললাম? এই যে বর্ণনা দিয়েই বললাম। এই যে পদতলটাকে মা চিন্তা করে করে এই কথাগুলো বলছি, এগুলো তো পদতল থেকে আসছে। পদতলের উপর ভিত্তি করে আমরা বললাম না? হ্যাঁ, এগুলো পদতলের অনুসারে বললাম। আচ্ছা, এখন আমরা মুখচিত্রের কথাটা বলি। তাহলে এখন আমরা মুখচিত্রের অনুসারে কাজগুলো কীভাবে আসতে পারে। তো মুখচিত্রের চারদিকের কোষগুলো কি করতে পারে? দেখো, মুখচিত্রের চারদিকের কোষগুলো কি করবে বলো তো? কি করবে একটু আইডিয়া করো তো। তো মুখচিত্রের চারদিকের কোষগুলো মিউকাসকরণ করবে, যেন খাবারটা সহজে ঢুকে যায়। তা আমরা বলি এখানে, তাহলে দেখো 3 নম্বর কাজটা কি হবে? 3 নম্বর কাজ হবে যে মুখচিত্রের চারদিকে আরেকটু বাকি আছে, আমরা তারপর বলবো যে মুখচিত্রের চারদিকের কোষগুলোর কাজ কি? মুখচিত্রের চারদিকের কাজগুলো হচ্ছে পিচ্ছিল রসকরণ করা, মিউকাসকরণ করা। চারদিকের গ্রন্থিকোষগুলো, মুখচিত্রের চারদিকের গ্রন্থিকোষগুলো মিউকাস ক্ষরণ করে খাদ্য গলাধকরণে সাহায্য করে। খাদ্য গলাধকরণে সাহায্য করে। ঠিক আছে না? শেষ আমাদের। খুব কঠিন কিছু? এটা 4 নাম্বার হবে। ওইখানে 3টা শিখছিলাম, এখানে 4টা। এটা কিসের উপর ভিত্তি করে বলছি? এটা আমরা মুখচিত্রের ভিত্তি করে বলছি। তো মুখচিত্রের যে কোষগুলো, সেটা কাজ কি? মুখচিত্রের গ্রন্থিকোষগুলো কি করবে? মুখচিত্রের গ্রন্থিকোষগুলো এই কি করবে? কোষগুলো মিউকাস রসক্ষরণ করে খাদ্যটাকে গলাধকরণে সাহায্য করে। আচ্ছা, আমরা এখানে চলে আসি। তাহলে এখানে কাজগুলো আমরা পড়বো। এখানে কাজগুলো তো আরো সহজ। দেখো, দুইটা জিনিসের উপর ভিত্তি করে কাজগুলো বলবো আমরা। 2টা জিনিসের উপর ভিত্তি করে। হ্যাঁ, এই যে দেখো, একটা হচ্ছে হাইপোস্টিমের কোষগুলো কি করবে, আর একটা হচ্ছে দেহকাণ্ডের কোষগুলো কি করবে। সিম্পল, তোমরা জানো এটা। মিউকাসকরণকারী কোষ কি করে বলো না। মিউকাসকরণকারী কোষগুলো কি করবে? তাকায় আছে। মিউকাসকরণকারী কোষগুলো কি করবে? মিউকাসকরণকারী কোষগুলো কি করে বলো? কোষগুলো খাদ্য গলাধকরণে সাহায্য করে। তাহলে দেখো, এটা কেন বলতেছি আমরা? কারণ মিউকাস কোষগুলো হাইপোস্টোমে থাকে। তা হাইপোস্টোমের কাজ কি? খাবারটাকে গিলে ফেলা না, খাবারটাকে ভিতরে নিয়ে যাওয়া। তাহলে মিউকাসকরণকারী হাইপোস্টোমে থাকে, মানে আমরা বুঝবো যে মিউকাসকরণকারী কোষগুলো খাদ্য গলাধকরণে সাহায্য করে মিউকাসকরণের মাধ্যমে। ঠিক আছে? এখানে মুখচিত্র আছে। মুখচিত্রের কাজটা কি হবে? মুখচিত্রের কোষগুলো, কারণ মুখচিত্র দিয়ে তো খাবারটা ঢুকে নাকি, তো মুখচিত্র দিয়ে ঢুকে, হাইপোস্টোম দিয়ে ঢুকে। তো যেহেতু মুখচিত্র আছে, যে কাজটা হবে হাইপোস্টোমে মোটামুটি সেম কাজটা হবে। এখন আমরা চলে আসি 2 নম্বরটা তো এমনিতেই পারবা। এনজাইমকরণকারী কোষগুলো খাদ্য পরিপাকে সাহায্য করে। তা আমরা কি লিখবো? এনজাইমকরণকারী কোষগুলো, কারণ এনজাইমের কাজই তো খাদ্য পরিপাক করা, তাই না? এনজাইমের কাজ খাদ্য পরিপাক। তো এনজাইমকরণকারী কোষগুলো এনজাইমক্ষরণ করে খাদ্য পরিপাক করে। এনজাইমক্ষরণ করে খাদ্য পরিপাকে সাহায্য করে। বুঝা গেছে কিনা বলো? এতটুকু বুঝছো কিনা? আমাদের পড়া শেষ, আজকের পড়া আমাদের এখানেই শেষ। সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ, সবাই নামাজ পড়বো আমরা ইনশাল্লাহ। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। দেখো, এখানে আহামরি যে তেমন কিছু কঠিন সেটা না, জাস্ট তোমার দেখার চোখটাই অবাক। হ্যাঁ, এরকম আছে না? তো তোমাকে দেখে নিতে হবে ওইরকম, যে আমি যে পড়াচ্ছি সেটা তোমাকে
ওইভাবে সহজ করে নিতে হবে, জিনিসটা সহজ করে দিচ্ছি, সহজ করে নিতে হবে। এখানে প্রায় 7,000 মেম্বার আছে, 7,000 স্টুডেন্ট কি লাইভে থাকে না? কারণ লাইভে থাকে না কারণ ওরা হচ্ছে, জীবন সংগ্রামটা এত সহজ না। জীবন সংগ্রামে জয়ী হয়েছে খুব কম মানুষই, আবার যারা হয়েছে তারা অনেক স্ট্রাগল করে হয়েছে। তো জিনিসটা এরকম যে তোমরা যারা সিরিয়াসলি নিবা বিষয়গুলো, তোমাদের কাছে আসলেই সহজ লাগবে। আচ্ছা, কি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাইছিলাম এখন, যেটা বলতেছিলাম যে দেখো, যেটা ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে এটা, আমি আজকে একটা নিউজ দেখলাম যে সময় নিউজ তো আমার মাঝে মাঝে উল্টাপাল্টাও করে, এটা আসলে ঠিক না আমি জানি না। একটা মেয়ে নাকি সুইসাইড করলো ক্লাস 10-এর। তো এটার প্রসঙ্গে আমি একটু করে বলতে চাচ্ছি যে ক্লাস 10-এর একটা মেয়ে, তাকে কেনই রিলেশনশিপে যাইতে হবে, আর রিলেশনশিপে গেছেই যাওয়ার পরে কেন স্যার সুইসাইড করতে হবে? হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে দেখো, এটা হচ্ছে যে নর্মালি একটা দেখো, এটা হিউম্যান নেচার। একটা ছেলের একটা মেয়ের প্রতি অ্যাট্রাকশন থাকবে, এটা আজান দিচ্ছে, এটা হিউম্যান নেচার। একটা মেয়েরও থাকবে, ছেলেরও থাকবে, কিন্তু এইটা ফ্যাক্ট না। এটা সব যে বাবা মা না করতেছে, বাবা মাদেরও কি আছে, ওইরকম একটা ফিলিংস আছে, যার কারণে আমাদের জন্ম হয়েছে, তাই না? কিন্তু সবারই ফিলিংসটা আছে বা থাকবে, ফিলিংসটা থাকাটা স্বাভাবিক, থাকলে পরে তুমি মানুষ, ঠিক আছে? নাহলে তোমার ডাক্তার দেখাতে হবে। কিন্তু থাকাটা বড় ফ্যাক্ট না, বড় ফ্যাক্ট হচ্ছে তুমি কন্ট্রোল করতেছো কিনা। তোমাকে কথা হচ্ছে, তুমি একটা জায়গায় পৌঁছানো পর্যন্ত, তুমি এস্টাবলিশ না হওয়া পর্যন্ত তোমাকে কন্ট্রোল করতে হবে। তুমি চাকরি বাকরি করো, বিয়ের বয়স হলে বিয়ে করে ফেলবা, এটাই হচ্ছে সলিউশন, ঠিক আছে? এই জিনিসগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তো সব ভালো থাকো, সুস্থ থাকো, আজান দিচ্ছে, গুড বাই।